আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে আমরা শুরু করি জারণ বিজারণ। আমার একটা ছোট্ট বদ অভ্যাস আছে, আমি লিখে একটু বাঁকা করে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা দেখতে অসুবিধা আমাকে কাইন্ডলি একটু বলবা প্লিজ। তো জারণ বিজারণের অনেক ধরনের কথাবার্তা আছে, বাট আমি সবসময় যেটা চেষ্টা করি কম কথায় বেশি ইনপুট দেওয়ার জন্য, কম কথায় বেশি বেশি করার জন্য। এই জারণ শব্দটার অর্থ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, খুব সহজ কথা। বিজারণ শব্দটার অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এটা কিন্তু খুবই নতুন ধারণা, ইলেকট্রনের কনসেপ্ট আসার পরে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ছাড়ন এই কনসেপ্টটা আসছে হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ বলে এটাকে। তো জারণ বিজারণের সবচেয়ে মানে একদম আদি যে মতবাদটা ছিল সেই মতবাদটাকে বলা হচ্ছে বেসিক্যালি, সেখানে বলা হইতো যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, এটাকে বলা হয় জারণ। যেমন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বলতে আমরা কি কি আছে বলতে পারি, কেউ একটু বলবা? আর অধিক তড়িৎ মৌলের অপসারণ, এটার মানে হচ্ছে বিজারণ। কেউ কি বলতে পারবো অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বলতে এখানে কোনগুলোকে বুঝাইছে? আনমিউট করে বলতে পারো চাইলে। আমি অনেকে বলছে সাউন্ড কম। আচ্ছা সাউন্ড কি আসলেই কম? না ভাই সাউন্ড ঠিক আছে। এখানে ভাই আচ্ছা আনমিউট ইয়া করতে কেউ রেজ এন্ড করলে আনমিউট করতে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। তো কেউ বলতে পারবে, আচ্ছা ওইটা করার দরকার নেই, আমি তুমি যে যে কাউকে আনমিউট করার সুযোগ দিয়ে দিও, ওটা ওপেন করে দাও, নিজেকে আনমিউট করার সুযোগটা দিয়ে দাও। জি ভাই সবার জন্য ওপেন করে দিছি। ওপেন করে দাও সবার জন্য। আচ্ছা তাহলে কি বলতে পারবা? অক্সিজেন, ফ্লোরিন, ভাই পর্যায় সারণী সবসময় মাথায় রাখবে। আমি পর্যায় সারণী কখনো কাউকে হচ্ছে ছবি দেখাই না, পর্যায় সারণী মাথায় মাথায় পোর্ট্রে করার চেষ্টা করি। কিভাবে ভাই? পর্যায় সারণীর নিজে নিজে চিন্তা করেন, গ্রুপ 1, এই যে গ্রুপ 1, এটা পর্যায় সারণী গ্রুপ 1, গ্রুপ 2 তে একটা এলিমেন্ট কম ভাই, এই যে গ্রুপ 2, গ্রুপ 3 তে যে আরেকটা এলিমেন্টের একটা কম সিরিজ আছে, তাই না? এই জায়গায় 3D ব্লক এলিমেন্ট গুলা থাকে, তাহলে এর ডি ব্লক, এরপরে কি থাকে ভাই? পি ব্লক, তাই তো? তাহলে এই অঞ্চলটা পি ব্লক, আর হিলিয়ামটা আবার হচ্ছে গ্রুপ 1 এর মতন, তাই তো? এই হলো পর্যায় সারণী। সবসময় মনে রাখবেন, আপনি পর্যায় সারণী যত বাম থেকে ডানের দিকে যাবেন ইলেকট্রন নেগেটিভিটি অথবা তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে, যত উপর থেকে নিচে যাবেন ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। তো সেই হিসাবে আমি যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে, আর উপর থেকে নিচে আসলে কমবে। তাহলে এই কর্নারে যে ব্যাটা অবস্থান করবে তার ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি হওয়ার কথা। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এই বামে যে থাকবে তার মানে ডানে যে থাকবে সবার ডানে এবং টপে, ডান দিকে গেলে বাড়তেই থাকবে আর উপর থেকে নিচে গেলে কমবে। দ্যাট মিন্স আমার এই জায়গায় যে অবস্থান করবে তার ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি, আর যার হচ্ছে যে কিনা একদম বাম পাশে লোয়ার বটম অবস্থান করবে তার ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে কম। তাহলে এটাকে বলে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এটাকে বলে ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট। সেই এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি 4। এটা কোত্থেকে আসছে জানেন আপনারা? ফ্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি 4 কোত্থেকে আসছে? From where does it come? Or idea? নো ভাইয়া, নো আইডিয়া ভাই। পাউলিং স্কেল যেটাকে বলে, বা পলিন স্কেল থেকে আসছে। ডানে আর উপরে হচ্ছে যেটার জন্য পাউলিং স্কেল থেকে আসছে। এটা বের করার প্রসেস হয়তো বা কোনো না কোনো একটা ক্লাসে যদি আপনাদের সাথে কন্টিনিউ হয় সেক্ষেত্রে হয়তো বা দেখা দিব আমরা কিভাবে এটা আসছে। বাট অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি আমরা ধরে নিয়েছি সেটা হলো 2.1 উইথ রেসপেক্ট টু ফ্লোরিন। তো অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে আছে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন। এর হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যাদের তড়িৎ ঋণাত্মকতা ইন বিটুইন 3 to 4। তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন অর্থাৎ হচ্ছে যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা বস্তুতে, কোনো একটা মৌলে, কোনো একটা পরমাণুতে, কোনো একটা অণুতে, কোনো একটা যৌগে এই কোনো একটা মৌল অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন বা নাইট্রোজেন সংযোজিত হয়, তাহলে সেটাকে আমি জারণ বলতে পারবো নাকি পারবো না? পারবো।
এখন দেখেন এই অধিক তড়িৎ মৌলগুলো যদি অপসারিত হয় তাহলে সেটাকে আমি জারণ বলবো না বিজারণ বলবো ভাই? বিজারণ। বিজারণ। আমি এখন লিখলাম ধরেন H2 প্লাস O2, আপনি পাইলেন এখান থেকে H2O মানে এখানে দেখেন অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে সংযোজিত হয়েছে, তাহলে অক্সিজেন যখন হাইড্রোজেনের সংযোজিত হইলো তাহলে এখানে কার জারণ হইলো? হাইড্রোজেনের কি জারণ হয়েছে না? কারণ অক্সিজেন সংযোজন মানে জারণ। কাইন্ডলি একটু যার কাছে একজনের কাছ থেকে অনেক সাউন্ড আসতেছে, মিউট করে নাও। হ্যাঁ উপরে ধরেন। আশিকুর রহমান ভাইয়ের মাইকটা অফ করে দিলে ভালো হতো। ওকে, সো দ্য থিং ইজ ভাই, এই জায়গাতে আমি যদি ইলেকট্রনীয় মতবাদকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে ঘটনাটা কি দাঁড়ায় একটু বলবেন না আপনারা? ব্যাখ্যা করতে পারবেন? আপনি যদি বিক্রিয়াটাকে ব্যালেন্স করেন, ব্যালেন্স ইকুয়েশনটা কেমন হবে? ব্যালেন্স ইকুয়েশনটা দ্বারা এরকম, আপনাকে এখানে দিতে হবে ভাই 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, তাহলে ব্যালেন্স হলো নাকি হলো না? ব্যালেন্স হলো? হাফ হবে অক্সিজেনের সামনে ভাইয়া, হাফ হবে। অক্সিজেন 2টা, এখানে হাইড্রোজেন 4টা, হ্যাঁ হাইড্রোজেন 4টা, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে অক্সিজেন 2টা। তাহলে এই যে অধিক তড়িৎ মৌলের সংযোজন মানে জারণ বললাম, একটু আগে আবার একটা জিনিস বললাম যে ইলেকট্রনের ছাড়ন মানে জারণ। তাহলে এই জায়গায় দেখি তো হাইড্রোজেনের ইলেকট্রন ছাড়ন হয়েছে কিনা। হাইড্রোজেন যদি আমি বলি H2 আকারে আছে, তাহলে হাইড্রোজেন H2 ফর্মে যদি থাকে, এখন এই হাইড্রোজেন যদি ইলেকট্রন রিলিজ করে, আচ্ছা যার কাছ থেকে সাউন্ড আসতেছে সে তো বুঝতেছো তাই না? তো তুমি নিজেকে একটু কাইন্ডলি মিউট করে নাও। হ্যাঁ ওকে, তাহলে এই H2 হাইড্রোজেন সবসময় অণু আকারে থাকে, তাহলে হাইড্রোজেন যখন ইলেকট্রন রিলিজ করবে তখন সে হয়ে যাবে H+। এখন এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাই? 2টা, তাহলে তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। বাট সবচেয়ে বড় সমস্যা যেটা পড়ো তোমরা, আমি যেটা বুঝি আর কি, সমস্যাটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি তোমাদের জন্য। সেই সমস্যাটা হচ্ছে ভাইয়া, তোমরা যেটা করো তোমরা হচ্ছে ইলেকট্রনকে মাইনাস ওই পাশে দেখো, এখানে প্লাস চার্জ কয়টা ভাইয়া? 2টা প্লাস চার্জ, তাহলে এই পাশে তোমাকে 2টা ইলেকট্রন মাইনাস করতে হবে, তাহলে ব্যালেন্স হবে। কথা কি বুঝতে পারছো? কিভাবে ব্যালেন্স হলো? কিভাবে ব্যালেন্স হলো? সাকিব হ্যান্ড রেজ করছো, সাকিব বলো। আচ্ছা আমি ক্লিয়ার করি, এইভাবে কি লেখা যাবে কিনা, আগে এটা বলো, এইভাবে লেখা যাবে কিনা? জি ভাইয়া। যাবে, বাট দিস ইজ কোয়াইট রং, তুমি এভাবে লিখতে পারবা না। আইপিএসসি বলে দিছে, পৃথিবী কেমিস্ট্রির বাপ মাকে আইপিএসসি না, আইপিএসসি বলে দিছে যে কখনোই ইলেকট্রনকে মাইনাস দিয়ে লেখা যাবে না, ইলেকট্রনকে প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে মাইনাস দিয়ে যদি আমি ডান পাশে লিখি, বাম পাশে লিখি, তাহলে প্লাস দিয়ে লিখতে হলে কোন পাশে নিতে হবে? এই পাশে নিতে হবে না? জি ভাইয়া। তাহলে 2টা ইলেকট্রনের চার্জ 2টা নেগেটিভ, 2টা হাইড্রোজেনের চার্জ 2টা পজিটিভ, তাহলে আলটিমেটলি দেখেন প্লাস মাইনাস মিলেছে, এখানে টোটাল চার্জ হলো 0, এই পাশে টোটাল চার্জ হচ্ছে 0। ব্যালেন্স হইছে, দুই পাশের চার্জের ব্যালেন্স হইছে। জি ভাইয়া। জি ভাইয়া। এখন কথা কি ভাই, আপনার হাইড্রোজেন লাগছে কয়টা ভাই? দুইটা। হাইড্রোজেন লাগছে 2 অণু, 2টা না 2 অণু। হ্যাঁ তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করুন, এখানে কি 2 হবে না 4 হবে? 4 হবে, এখানে 4টা ইলেকট্রন হবে। O2, তাহলে O2 সে 4 ইলেকট্রন গ্রহণ করে কি হিসেবে বলেন তো? 2O হইছে O মাইনাস 2O2 মাইনাস। ভাইয়া ইলেকট্রন মাইনাস হাইড্রোজেন আকারে লেখা যাবে না কেন? ও তাহলে বুঝি নাই, না মাইনাস দিয়ে লেখা যাবে না কেন? ইলেকট্রন কেন প্লাস আকারে লিখতে হবে, মাইনাস আকারে লেখা যাবে না কেন? আইপিএসসি বলছে তাই। না আইপিএসসি এটা তো আসলে ইলিগাল কিছু না, মাইনাস দিয়ে লেখা যাবে, কিন্তু আইপিএসসি বলছে প্লাস দিয়ে লিখো, দ্যাট ইজ এ প্লাস দিয়ে লিখো আর কি, জাস্ট একটা কনভেনশন আর কি। যেমন হাইড্রোজেন বন্ডকে আমরা কি দেখে, ধরো হাইড্রোজেন বন্ড বলি, এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ড হলে হাইড্রোজেন বন্ড বলি, তোমরা কি করো? ডট দিতে 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 মামার বাড়ি চলে যাও, মামার বাড়ি যাওয়া যাবে না, এখানে ডট দেওয়া যাবে সর্বোচ্চ কয়টা জানো? নো। হ্যাঁ 3টা। জানো না? এখানে ডট দেওয়া যাবে সর্বোচ্চ 3টা, এই 3টার বেশি দেওয়া যাবে না। এটা হলো আইপিএসসি কনভেনশন। এখন আপনি আইপিএসসি কনভেনশন না মানলে আপনার কি নাম্বার দেওয়া উচিত নাকি উচিত না? উচিত না। উচিত না। উচিত না। যেহেতু আইপিএসসি সবকিছু কন্ট্রোল করে, রুলস রেগুলেশন, তো আপনাকে এটা মেনটেন করতে হবে। ফাইন, তো আমরা এখানে কাহিনীটা বুঝতে পারলাম। তাহলে এখন আমি যদি এখন একটা কাজ করি, এই দুইটা সমীকরণকে যোগ করি, যোগ করলে দেখেন 4টা ইলেকট্রন উৎপন্ন হয়েছে বা ছাড়ছে, 4টা ইলেকট্রন গৃহীত হয়েছে, কার বাতিল। তাহলে 2H2
প্লাস O2, এখান থেকে কি আসছে ভাই দেখেন 4H প্লাস আর O2 2 মাইনাস, সবগুলো মিলে আলটিমেটলি হয়ে যায় এখানে দুইটা পানি। কেন পানিতে O2 মাইনাস কেন দেখেন, কারণ পানিকে যদি আমরা ভাঙ্গা ভাঙ্গা দেখাই, দেখেন পানি পানি এরকম না দেখতে, উল্টা ভি এর মতো না? জি ভাইয়া। পানি হচ্ছে উল্টা ভি এর মতো। পানি যদি উল্টা ভি এর মতো হয়, পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2 কিভাবে ফাইন্ড আউট করতে পারি কেউ জানেন? এনিওয়ান? কেউ কি বলতে পারবেন আমাকে পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2 কিভাবে কোত্থেকে আসছে? ভাইয়া বোঝায় দেন। ভাই আমরা বলতে শুধু পারবে। শিখছি বই থেকে। দুইটা হাইড্রোজেন গ্রহণ করে। আচ্ছা, এইটা তো মুখস্থ হিসেবে the thing is, আমরা ছোটবেলায় শিখে আসছি যে অক্সিজেনের সাধারণ অবস্থায় জারণ সংখ্যা -2, পারঅক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2, রাইট? জি। বাট আমরা কখনো ভিজুয়ালাইজ করিনি যে আসলে কেন -2, -1/2, -1। আসেন একটু ইলেকট্রনের প্রেমলীলা দেখি। ইলেকট্রনের প্রেমলীলায় যেটা হয়, হাইড্রোজেন আর অক্সিজেন যখন প্রেম করতেছে, তারা এই প্রেমলীলায় কি করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, অক্সিজেন একটা ইলেকট্রন দেয়। একটা কবিতা আছে না, তুমি দিবে কিছু আমি দিব কিছু। তাহলে এই যে হাইড্রোজেন দিল একটা ইলেকট্রন, অক্সিজেন দিল একটা, তারপরে কি হলো, ছোট্ট একটি বন্ধন তৈরি হলো। তাহলে সিমিলারলি এই জায়গায় এই হাইড্রোজেন দিল কিছু, অক্সিজেন দিল কিছু, একটা বন্ধন হলো। এখন ধরেন আপনি, আপনার নাম হচ্ছে, আমার নাম যেমন আশিক, আপনাদের মধ্যে কাকে সিলেক্ট করব? কাকে সিলেক্ট করব? ধরেন সাকিবকে সিলেক্ট করলাম। সাকিব মিঠুনকে। এবার আমি খাইতে গেছি রেস্টুরেন্টে, তো আমরা যে কেএফসি এর একটা বাকেট নিছি, কেএফসি চিকেনের বাকেট নিছি, কেএফসি চিকেনের বাকেট। কারো কারো ক্ষুধা লাগলে আমার কিচ্ছু করার নাই, কেএফসি চিকেনের বাকেট নিছি। বাকেটে চিকেন কটা থেকে ভাই? 24টা চিকেন থাকে। বলতেছে ভাই আপনারা কি মানুষ না রাক্ষস, 24টা চিকেন খাইতে গেছেন? এখন সাকিব দিছে সমান টাকা, 24টা চিকেনের দাম ধরো 800 টাকা, আমি দিছি 400 টাকা, সাকিব দিছে 400 টাকা। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমি একবার একটা রেস্টুরেন্টে একটা জিনিস দেখছিলাম এরকম, যে একটা রেস্টুরেন্টে খাবারের বিল আসছিল 802 টাকা। দুই বান্ধবী খাইতে গেছিল। ধরো এখানে দুজন বান্ধবী আমরা খুঁজে বের করি, কাদেরকে খুঁজে বের করবো? একটা হচ্ছে তর্ষা আর একটা হচ্ছে রেহানা পারবেন। তর্ষা রেহানা পারবেন কি নিলাম, তর্ষা রেহানা পারবেন খাইতে গেছে, এন্ড বিল আসছে 803 টাকা। তো বিল আসছে 803 টাকা, এখন সমান বিভক্ত করা যাচ্ছে না। এন্ড তর্ষা দিচ্ছে 401 টাকা আর রেহানা দিচ্ছে 402 টাকা, হলো 803 টাকা। পরে দেখা গেল যে রেহানা বলতেছে তোর কাছে কিন্তু 50 পয়সা পাই আমি। হিসাব বুঝছো কেমনে 50 পয়সা পায়? বুঝছে। ভাইয়া। আমরা এখানে ধরো যদি 803 টাকা হয় বিল, আমরা ছেলেরা এরকম, আমি কাউকে ডমিনেট কি বলে অ্যাবিউসিভ ভাবে বলছি না, জাস্ট মজা করার জন্য বলছি। ছেলেদের মধ্যে এরকম হলে 803 টাকা হলে হবে কি, মামা তুই রাখ আমি বিল দিচ্ছি, হয় আমি বলবো আমি বিল দিচ্ছি, অথবা সাদমান বলবে সাদমান বিল দিচ্ছে, বা সাকিব বলবে সাকিব বিল দিচ্ছে, বা মেয়েরা বলবে কি তুই দে নাহলে আমি দে। এরকম করতে করতে আলটিমেটলি দুজনে দুজন সমান ভাগে ভাগ করে দেবে। বাট আমরা কখনোই কাজ করি না। আমরা হয় একজন 803 টাকা দিই নাহলে আরেকজন 803 টাকা দিই। এম আই রাইট? জি ভাই, ঠিক কথা বলছেন না। এখন কথা হচ্ছে, সবাই তো এরকম করে না। না সবাই এরকম করে না, আমি জাস্ট আমাদের পড়াশোনার মজা করার জন্য এক্সাম্পল হিসেবে নিছি। আমি তো বললাম আমি কাউকে অ্যাবিউসিভ ভাবে বলছি না, জাস্ট মজা করার জন্য বলছি। তাহলে এই যে আমি আর তসলিমা নাসরিন হামলা করবে, এই উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব। আমি আর সাদমান খাইতে গেছি, এখন ধরে নাও যে আমার এই চিকেনের প্রতি অ্যাফিনিটি বেশি, আমি চিকেন একটু বেশি খাবো, তাহলে 24টার মধ্যে 12টা ভাগ হওয়ার কথা ছিল। বাট আলটিমেটলি যেটা হয়, সাদমান হয়তো 12টা খাইতে পারতেছে না, বা সাকিব যে আছে আমার সাথে সে খাইলো 10টা, তাহলে বাকিগুলা কে খাইলো ভাই? আপনি কোনো কাউরে তো দেই নাই, আমি 14টা খাইছি, 10টা খাইছে। তাহলে বাকেটটা থাকার কথা দুজনের মাঝখানে, এখন বাকেটটাকে দুজনের মাঝখানে না পার্শিয়ালি আমার দিকে? আপনার দিকে। সাদমান কি ছেড়ে দিবে না? সাদমান উল্টা হেডকা টান মারবে, বলে যে আমারটা নিয়েছেন কেন আপনি, আপনি আমরা দেন। সে টানাটানির এক পর্যায়ে যে আমি যেহেতু ধরো সাদমানের সাথে বড়, বা সাকিব যেই আছে সাকিবের সাথে বড়, আমার যেহেতু এই চিকেনের প্রতি অ্যাফিনিটি বেশি, সমান সমান টাকা দেওয়ার পরেও কিন্তু আমি এখানে বেশি খাবো। তাহলে এই জায়গায় ইলেকট্রন, এই হাইড্রোজেন দিছে একটা, অক্সিজেন দিছে একটা, তারপরেও হাইড্রোজেনের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি কম, অক্সিজেনের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি। তাহলে অক্সিজেনকে ইলেকট্রনকে হাইড্রোজেনের দিয়ে রাখবে না টাইনা নিজের কাছে নিয়ে চলে যাবে? টাইনা নিজের কাছে নিয়ে তাই বলে কি হাইড্রোজেন ছেড়ে দিবে না? নিজের হাইড্রোজেন কাছে বলবে নিয়ে বাবা যাবে। আমারটা নিচ্ছ না। অক্সিজেন যদি টাইনা নিজের কাছে নেয়, এই যে টাইনা নিজের কাছে নেওয়ার প্রবণতা, দিস ইজ কল্ড ইলেকট্রন নেগেটিভিটি। অক্সিজেন টাইনা ইলেকট্রন নিজের কাছে নিল, সে কি দুইটা ইলেকট্রন নিল না একটা নিল? দুইটাই। ভাই ইলেকট্রন তো আছে বন্ধনে দুইটা, তাহলে নিচে তো দুইটাই নাকি? জি ভাই, দুইটার মধ্যে একটা নিজের আর একটা হচ্ছে অন্যের। তাহলে নিজেরটার জন্য কি সে কোনো চার্জ দিতে হবে নাকি? নিজেরটা তো নিজেরই। জি ভাইয়া।
কিন্তু অন্যের আনছে কয়টা? একটা পুরাপুরি না পার্শিয়ালি? পার্শিয়ালি পার্শিয়ালি একটা মাইনাস, আর হাইড্রোজেনের একটা চলে গেছে, চলে যায় বলতে পার্শিয়ালি গেছে, পার্শিয়ালি প্লাস। তাহলে এইদিকে একটা বন্ধনের জন্য অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, হাইড্রোজেন আবারও ডেল্টা প্লাস, অক্সিজেন আরেকটা ডেল্টা মাইনাস, মানে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া এবার আমারে বলেন অক্সিজেনের কাছে সামগ্রিক চার্জ কয়টা মাইনাস? দুইটা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে -2। জারণ সংখ্যা -2। তাহলে এখানে বলেন পানিতে অক্সিজেনের চার্জ কত? -2 না ভাই? -2 তাহলে একটা হাইড্রোজেনের +1 আর একটার +1, তাহলে দুজনের কি দুইটা প্লাস না? হ্যাঁ এই তসরা তুমি বলবা +2 আর 2+ দুইটা কি সেম না ভিন্ন? হাইড্রোজেন পারঅক্সাইডে হাফ কেন মাইনাস হাফ কেন? দৌড়াও কেন মিয়া, বেশি দৌড়ালে তো হবে না। শোনো, একটা প্রোগ্রামে এখানে মূলত সন্নিবেশ বন্ধন কাজের জন্য দৌড় মিয়া কি সন্নিবেশ বন্ধন নিয়ে আসছে? আমি তোমারে জিজ্ঞেস করছি +2 আর 2+ এক জিনিস কিনা? আরে পাগলের দল, +2 আর 2+ এক জিনিস কিনা? না ভাই এক জিনিস না। এক জিনিস না। এই +2 আর 2+ এক জিনিসের পক্ষে কতজন হাত তোলো? এক জিনিস না তো। হাত তোলো বলতে হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। +2 +1 এক জিনিস, হ্যান্ড রেজ করো। ওকে, মেলা মানুষজন বলতেছে যে ভাই এই দুটো এক জিনিস। ভাই ঘটনা হচ্ছে +2 আর মানে 2+ একই কথা, বাকিরা বলতেছে এক জিনিস না। +2 2+ মানে আসলে কি বোঝায় ভাই? চার্জ কয়টা প্লাস? আসলে চার্জ বলতে এখানে বোঝায়, সাপোজ আমি যদি বলি সোডিয়াম প্লাস, এর মানে তার কাছে প্রোটন আছে কয়টা ভাই? 10টা। আর ইলেকট্রন আছে কয়টা ভাই? আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? তার কাছে ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 11টা। তার মোলার পারমাণবিক সংখ্যা 11 না, তাহলে প্রোটন সংখ্যা 11। তাহলে এখন দেখেন 11টা প্রোটনের 11টা প্লাস চার্জ, 11টা ইলেকট্রনের 11টা মাইনাস চার্জ, তাহলে আলটিমেটলি টোটাল চার্জ হলো একটা প্লাস। তাহলে একটা প্লাস মানে কি বোঝায়? যে এখানে একটা ইলেকট্রনের শর্টেজ। তাহলে 2+ মানে দুইটা ইলেকট্রনের শর্টেজ, +2 মানেও দুইটা ইলেকট্রনের শর্টেজ। দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? একই জিনিস। মাঝে মাঝে প্যাচ লাগে, দেখছো কিভাবে প্যাচ লাগছে তোমাদের? এরকম প্যাচ লাগতেই পারে, খুব অস্বাভাবিক কোনো ঘটনা, স্বাভাবিক ঘটনা। তাহলে ভাই এই জায়গায় বুঝতে পারছেন জারণ বিজারণের কাহিনীটা। অক্সিজেন গ্রহণ মানেই যে জারণ, তাহলে আবার এটা ইন্টারনালি বলা যায় যে ইলেকট্রন ছাড়ন মানে জারণ। তো হাইড্রোজেন অক্সিজেন গ্রহণ করছে, আবার কি বলা যায়? হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন ছাড়ছে। আবার ইনডাইরেক্টলি এটা বলা যায় যে অক্সিজেন হাইড্রোজেন গ্রহণ করছে, অক্সিজেন হাইড্রোজেনকে গ্রহণ করছে বলা যায় না? ইলেকট্রন অধিক নেওয়ার মাধ্যমে তড়িৎ অপসারণ, এটার এগেইনস্টে বলা যায় হাইড্রোজেন সংযোজন মানে বিজারণ। হাইড্রোজেন সংযোজন মানে কি ভাই? বিজারণ। আবার এটাও বলা যায় যে হাইড্রোজেন অপসারণ মানে জারণ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, আপনারা ছোটবেলায় পড়ছেন, আপনাদের ভুলে যেতে পারেন, বাট আমি একটু রিকল করে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। হ্যাঁ, খুব বেশি সমস্যা হবে না। ভাই এই বিক্রিয়াগুলো দেখছেন কিনা আপনারা? দেখেন তো যে CH3CHO, তার মধ্যে জার্মান হাইড্রোজেন দিলে পরে আলটিমেটলি কি আসবে? এখান থেকে অ্যালকোহল আসে। পড়ছেন? এটা একটা বিজারণ। তাহলে হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে বিজারণ। আবার দেখেন যে CH3CHO, এটাকে যদি আপনি হচ্ছে জার্মান অক্সিজেন দিয়ে হচ্ছে পোড়ার মানে বিক্রিয়া করেন, তাহলে আপনি এখান থেকে পাবেন কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যে এটাকে হচ্ছে জারণ, তার মানে অক্সিজেন সংযোজন মানে জারণ। তাহলে এই যে জিনিসগুলো আপনারা পড়ছেন, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ হ্যাঁ ভাই। আমার এখানে একটা প্রশ্ন আছে ভাই, অক্সিজেন কয় প্রকার? 3টা। অক্সিজেন হচ্ছে 3 প্রকার, O2, O3 আর হচ্ছে আপনাদের সায়াম্বের মতো চিরকুমার। আপনারা জার্মান শব্দের অর্থ জানেন? সায়াম্বার কথাটা মানতে পারলাম না। জার্মান শব্দের অর্থ হচ্ছে নবজাতক। বিয়ে করবে বলে ভাই এখনো বিয়ে করে নাই, ভাইয়ের নাকি বিয়ে হবে না, এই জন্য তোমাদের কাছে কত কিছু বলে। সায়াম্বের চিরকুমার না, তরুণ। যাই হোক, আমরা কথা না বলি। এখন দেখো আমার পড়ার দিকে মনোযোগ দাও। তোমাদের মধ্যে কে কে জার্মান? এই কে কে জার্মান হাত তুলো। আমরা সবাই জার্মান। তোমরা সবাই জার্মান? জার্মান শব্দের অর্থ কি? নবজাতক। নবজাতক? তোমরা সবাই নবজাতক? জি ভাই, 18 বছর হয়নি আমার। জি ভাই, 18 বছর হয়নি এটা নবজাতক বলে না নাবালক বলে? আধা কোথাকার। দেখ, জার্মান শব্দের অর্থ আমি নিজে বানাইছি, এর অর্থ কি আমি নিজেও জানি না। আমি জার্মান শব্দের অর্থ বলি হচ্ছে সিঙ্গেল।
বা একা, বাংলা সিনেমার নায়িকা একা নাকি? বাংলা সিনেমা একটা একা নামে নায়িকা আছে জানো? বুঝবা আজকে দিয়ে ভিডিও সার্চ করবা, নায়িকা একা। ডায়মন্ড শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল। অক্সিজেন কি অণু আকারে থাকে না পরমাণু আকারে থাকে? অক্সিজেন কি পরমাণু আকারে থাকে না অণু আকারে থাকে? পরমাণু। অক্সিজেন মানে O2, O2 মানে কি ভাই? অক্সিজেন অক্সিজেনের মধ্যে দুইটা বন্ড আছে, এরকম বন্ড আছে। হ্যাঁ, তাহলে এখন দেখ এই যে অক্সিজেন, এটা কি অণু না পরমাণু? অনু। বেটা এটা কি অণু না পরমাণু? যেটা আধার দল একটা অক্সিজেন, এটা কি অণু না পরমাণু? থার্ড ব্রিগেড দিয়ে কেন লিখতেছি? কারণ এই পরমাণুটা এই বিক্রিয়াতে সদ্য প্রস্তুত হয়েছে, ইনস্ট্যান্টলি প্রডিউসড হওয়া কোন একটা অক্সিজেন পরমাণু, যে কিনা সিঙ্গেল, একা, যে কোনো সময় যে কারোর সাথে যুক্ত হয়ে বন্ধন করতে পারে, প্রেম ভালোবাসা করতে পারে। যেমন এই যে দেখ অ্যালডিহাইডের সাথে যুক্ত, অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিড বানায় দিছে। সিমিলারলি হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে কি বানাইছে? অ্যালডিহাইডকে অ্যালকোহল বানাই দিছে। কথা বুঝতে পারছি? ভাই এগুলা অর্গানিক কেমিস্ট্রি খুব কঠিন জিনিস, আমি এত কঠিন জিনিস পারি না, আমি সহজ জিনিসে চলে আসি। তোমরা কি 2014 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা বনাম ইরানের ম্যাচ দেখছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া দেখছিলাম। চলো আমরা এখন সালফেট। যারা আর্জেন্টিনার সমর্থক তারা কষ্ট পাবে না, ঠিক আছে? কারণ আর্জেন্টিনা কোনদিন কাপ জিততে পারবে না। জিততে পারবে 4 কাপ। কয়েকদিন পরে জিতবে। ভাই বলবো না কেন? তুমি আর্জেন্টিনা জিততে পারলে 1 কোটি টাকা দেবো আমি ভাই। ঠিক আছে, যে মেসি আমাদের উল্টাপাল্টা কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। এই বিক্রিয়াতে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি জারককে বিজারককে খুঁজে বের করবা, বলো ভাই জারককে বিজারককে এখন পর্যন্ত বলেন না, তাহলে আমি কেমনে খুঁজে বের করবো জারক কোনটা বিজারক কোনটা? কথা বুঝতে পারছেন ভাই? একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, ছোট্ট একটা জিনিস মনে রাখবেন। আমি আপনাদেরকে এরপরে জারণ সংখ্যা নির্ণয় শিখাবো, কি করে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। ছোট্ট একটা জিনিস মনে রাখবেন, বিজারকে কি আছে? ব আছে না? জি। যাদের কাছে জারণ বিজারণ অনেক কঠিন লাগে তারা এই লাইনটা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবেন। আপনারা রাস্তায় দেখালে আমি জিজ্ঞেস করলাম, এই বল তোর একটা লাইন শিখাইছিলাম, কি লাইন সেটা? লাইনটা হচ্ছে ভাই বিজারকের জারণ মান বাড়ে। বিজারকের আচ্ছা জারণ মান না, বিজারকের হচ্ছে জামান বাড়ে। বিজারকের জামান বাড়ে, কারণ আমি জামান থাকলে রাগ করুন না, জামান মানে জারণ মান, তাহলে বিজারকের জামান বাড়ে। এখন কেউ যদি জিজ্ঞেস করে জামান কি, তোরা আবার বলেছে যে ভাই দামান বাড়ে। দামান মানে হচ্ছে জামাই। হ্যাঁ, এই জামান আর জামাই, জামাই কিন্তু এক কথা না। এই একটা লাইন শুধুমাত্র মনে রাখবি, কি লাইন? বিজারকের জারণ মান বাড়ে। বিজারকে ব আছে, তার জারণ মান বাড়বে, জামাই বাড়বে। হ্যাঁ, জামাই বাড়বে না জারণ সংখ্যা বাড়বে? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, তাই না? যার যেটা দরকার। এখন দেখো জারণ সংখ্যা কি করে নির্ণয় করতে, আমরা এরপরে আবারও আসবো আর্জেন্টিনার ম্যাচে। হ্যাঁ, জারণ সংখ্যা আমরা অলরেডি পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা কত বাইর করছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বাইর করছে, আর দেখাইতে হবে না ভাইয়া? সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1 কাদার মতো কথা বললা। এই সোডিয়ামে 11টা প্রোটন সংখ্যা, তার মধ্যে প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা, আলটিমেটলি চার্জ হলো 0, তার জারণ সংখ্যা 0। তাই পড়ছেন কোন একটা মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌল হলে আপনাকে প্রশ্ন করতাম ভাইয়া সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের জারণ সংখ্যা কত? এবার উত্তর দেন। টোটালটার চার্জ কত? টোটালটার চার্জ হচ্ছে 0। টোটালটার চার্জ কত? 0। তাহলে এই দুটার যোগফল বিয়োগফল মিলে 0 হইতে হবে। সোডিয়াম পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থান করে, যারা পর্যায় সারণীর গ্রুপ 1 এ তারা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামটা হয়ে যায় সোডিয়াম প্লাস। তার মানে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস, এটার জারণ সংখ্যা -1 হবে, না হলে কোনোদিনও 0 হবে না। হবে না আসেন ভাই আস্তে আস্তে একটু সহজের দিকে যাই। না এটা তো খুব সহজ, আর একটু সহজের দিকে যাই ভাই। এবার আসেন হাইড্রোজেন পারক্সাইড। ভাই হাইড্রোজেন পারক্সাইড দেখতে কেমন? হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে দেখতে এরকম। H2O2। এখন দেখেন এই যে বন্ধন, এই যে বন্ধনটা, এই বন্ধনের জন্য হাইড্রোজেন ডেল্টা প্লাস অক্সিজেন ডেল্টা মাইনাস, এটা কি আমার বুঝাইতে হবে না আপনি আমাকে বুঝাতে পারবেন? পারবো। পারবেন? হ্যাঁ। মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস। ভাই এইটুক পর্যন্ত বুঝছেন? বুঝছি। তবে এই জায়গায় দেখেন দুইটাই অক্সিজেন, দুজনেই ইলেকট্রন শেয়ার করছে একটা একটা করে। আমি ডট ক্রস দিয়ে বুঝালাম, যদি ইলেকট্রন সব দেখতে একই রকম, বাট ডট ক্রস দিয়ে বুঝেছি এই অর্থে একটা দিচ্ছে ডান পাশের অক্সিজেন, একটা বাম পাশের অক্সিজেন দিচ্ছে বুঝাইতে।
দুজনের তড়িৎ-ঋণাত্মকতা সমান না ভিন্ন? সমান তাহলে দুজনের ইলেকট্রনের প্রতি ভিন্ন। অ্যাফিনিটি সমান না ভিন্ন? সমান ভিন্ন এ বেটা ভিন্ন হবে কেন? বাট এটার তো 3.5 সমান এটার হবে। 3.5। একই। এখন তোর আবার যদি ছেলেদের প্রতি না অ্যাফিনিটি না একরকম আমি থাকে তাহলে হতে পারে। হাইড্রোজেনের সাথে And দেখ তাহলে এই জায়গায় এটার -1 এটার -1 তাহলে বল অক্সিজেনের জারণ সংখ্যা এখানে কত ভাই? -1 না? হুম জি হাইড্রোজেনের কত ভাই? +1 না? জি ভাইয়া। তাহলে বোঝা গেল কেন পারক্সাইডে -1 করে হয়? জি ভাইয়া। সুপার অক্সাইড KO2 পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে পটাশিয়াম +1 হলে O2 কি -1 না? ভাইয়া ওইটা আরেকবার একটু বুঝান ভাইয়া, ওইটা আরেকবার একটু আর বুঝাবো? ওকে, আসেন আমরা একদম র থেকে বোঝার চেষ্টা করি, সব কিছু ভুলে যাই। ভাইয়া পটাশিয়াম সুপার অক্সাইড দেখতে কেমন? দেখতে কেমন দেখাবো তো ধর। এই যে বন্ধন, এই বন্ধনে দুই ইলেকট্রন ডট ক্রস, অক্সিজেনের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি, অক্সিজেন ইলেকট্রন ধরে টান দিছে, হাইড্রোজেন বলছে ছেড়ে দে শয়তান, তুই আমার ইলেকট্রন পাবি কিন্তু মন পাবি না। অক্সিজেন বলছে আমার তো ইলেকট্রনের দরকার, মন দিয়ে কি হবে? পক্ষপাত পাবি না। তাহলে এই যে ইলেকট্রন নিয়ে নিল, তাহলে অক্সিজেন যে দুইটা ইলেকট্রন নিয়েছে, দুইটা ইলেকট্রনের মধ্যে একটা অক্সিজেনের নিজস্ব, আরেকটা হচ্ছে হাইড্রোজেনের। পুরোপুরি নিয়ে নিয়েছে না পার্শিয়ালি নিয়েছে? পার্শিয়ালি একটা মাইনাস, এটা পার্শিয়ালি একটা প্লাস। সিমিলারলি ভাই ডট ক্রস, পার্শিয়ালি একটা মাইনাস, পার্শিয়ালি একটা প্লাস। এখন এই দুইটাই তো তোর হচ্ছে অক্সিজেন ভাই। এখন দুজনকে টানাটানি করে পারবে? একজনকে আরেকজনকে বলতে পারবে তুই আমার ইলেকট্রন দে? না পারবে না জি না। ভাইয়া পারবে না। তাহলে এই জায়গায় কি কোনো চার্জ প্রডিউস হবে না? ইলেকট্রন দুইটা মাঝখানেই থাকবে। মাঝখানেই থাকবে। মাঝখানে থাকবে তাহলে আলটিমেটলি এখানে অক্সিজেনের চার্জ হচ্ছে কত? -1 এটা +1 এটা +1, রেজাল্ট কত ভাই? টোটালটার রেজাল্ট হলো 0। তাহলে পারক্সাইড ও অক্সিজেনের জারণ সংখ্যা -1, বুঝতে পারছি? বুঝছি ভাইয়া এবার দেখেন ভাই, অক্সিজেন আর অক্সিজেন মাইনাস এই দুটো যদি একসাথে বন্ধনে আবদ্ধ হয় তাহলে কি হবে? O2 একটা মাইনাস চার্জ উৎপন্ন হবে না? হ্যাঁ এটাকে বলে সুপার অক্সাইড আয়ন। তাহলে এটার সাথে একটা পটাশিয়াম দিয়ে দেন ভাই, তাহলে পটাশিয়াম সুপার অক্সাইড, এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ। তাহলে এই দুটো অক্সিজেনের এভারেজ জারণ সংখ্যা -1/2 হইতে হবে না? কারণ -1/2 যোগ করলে তো -1 হয় নাকি? জি ভাইয়া। আসেন ভাই এবার ভাইয়া, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না। 1 মিনিট সময় দিলাম নাকি না, সরি 1 সেকেন্ড। +6 আচ্ছা 6 +6 +7 0, কোনটা অ্যানসার ভাই? এ বি না সি না ডি? তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, কি কমেন্ট করেন? বি ক্লাস 6 হবে ভাই। ক্লাস 6 হবে, ফাইন, মানলাম। আমি জানি মোল্লাদুর মসজিদ পন্থী, তাই না? তো আপনাদের মসজিদ পন্থী হবে আমার জানা আছে ভাই। এখানে সালফারের যদি হয় +6, অনেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 2টা, তাহলে স্ট্রাকচার কিভাবে আঁকবেন? সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কিভাবে আঁকবেন? সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকার সময় আপনাকে মাথায় রাখতে হবে ছোট্ট কয়েকটা জিনিস। ছোট্ট জিনিসগুলো কি কি ভাইয়া? সালফার সবচেয়ে মনে রাখবেন, সালফিউরিক অ্যাসিড এখানে অক্সিজেন 4টা, হাইড্রোজেন 2টা, এটা এক ধরনের অক্সো অ্যাসিড বলে। এটাকে কি অ্যাসিড বলে? অক্সো অ্যাসিড, কারণ এখানে অক্সিজেন আছে এবং তার সাথে হাইড্রোজেন আছে, সেই ধরনের অ্যাসিডকে অক্সো অ্যাসিড বলে। একটা সেন্ট্রাল অ্যাটম নিয়ে বা কেন্দ্রীয় অ্যাটম নিয়ে। সালফারের সর্বোচ্চ যোজনী হয় 6, তাহলে সালফারের এখানে বন্ধন 6টা হইতে পারে। এমন ভাবে বন্ধনগুলো দিবেন সো দ্যাট অক্সিজেনের বন্ধন হয় 2টা করে প্রত্যেকটা অক্সিজেনের, সালফারের 6টা হয় এবং হাইড্রোজেনের 1টা করে হয়। যখন এরকম অক্সো অ্যাসিড দেখবেন, প্রথমে কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেন দিয়ে ডাবল বন্ড দিয়ে শুরু করবেন, সবগুলা ডাবল বন্ড দিবেন ভাই। সবগুলাতে ডাবল বন্ড দিচ্ছেন, সালফারের কয়টা হয়ে গেছে ভাই? 8টা। 8টা রাখা যাবে না, ম্যাক্সিমাম 6টা রাখা যাবে। 6টা তো ফাইন। তাহলে এবার একটা কাজ করুন, অক্সিজেনের সাথে একটা একটা করে বাদ দিবেন, তাহলে কয়টা? সালফারের 6টা হলো। জি ভাইয়া 4টা আপনি এই অক্সিজেনকে এতিম করে দিলেন, তার তো একটা করে কমায় দিলেন, তাহলে এর কাছে একটা হাইড্রোজেন দেন, এর কাছে একটা হাইড্রোজেন দেন। মিলছে ভাই? মিলছে জি ভাইয়া। আসেন নাইট্রিক অ্যাসিডে যাই। নাইট্রোজেনের সাথে অক্সিজেন 3টা ভাই, তাহলে 3টা অক্সিজেন দিয়ে ডাবল বন্ড দিয়ে ফেলান ভাই। এবার বলেন তো কি করতে হবে ভাই? বন্ড কি নাইট্রোজেনের 5টার বেশি হইতে পারে? কারণ নাইট্রোজেনের গ্রুপ তো 15। না একটা বাদ দিয়ে দেন হাত, তাহলে আরেকটা হাত খালি, সেই হাতে কি দিবেন ভাইয়া? হাইড্রোজেন দিয়ে দেবো। হাইড্রোজেন। নাইট্রিক অ্যাসিড হইছে ভাই? নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এটার জারণ সংখ্যা +6। আমি প্রথমটা দেখাবো, সেকেন্ডটা আপনারা নিজেরা করবেন। পর্যায় সারণীতে অক্সিজেনের গ্রুপে অবস্থান করে সালফার, অক্সিজেন উপরে সালফার নিচে, তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে? কমে। কমে। কমে
তাহলে অক্সিজেন এবং সালফারের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ভাই, অক্সিজেন আর সালফারের? অক্সিজেন। অক্সিজেনের বেশি। তাহলে এই যে অক্সিজেনের। দুইটা বন্ধন, এই দুই বন্ধনের ইলেকট্রন কে বেশি টানবে, অক্সিজেন না সালফার? অক্সিজেন অক্সিজেন। বন্ড ইলেকট্রন অক্সিজেন যদি টানে তাহলে একটা বন্ধনের বন্ধন ইলেকট্রন টানলে একটা মাইনাস, দুইটা টানলে কটা মাইনাস? দুইটা মাইনাস। সালফার কি দুইটা ডেল্টা প্লাস হবে না? হ্যাঁ জি ভাইয়া সিমিলারলি অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, এটাও 2 ডেল্টা প্লাস। এটা বুঝাইতে হবে না, বুঝে গেছেন? বুঝছি। তাহলে ছেলেদের আর ঘর জমায় থাকা লাগবে না। এখন আর দেখেন ভাই এখানে মেয়েদের বন্ধন, ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে জানি না। এখন দেখেন এই যে বন্ধন একটা, এই একটা বন্ধনের জন্য অক্সিজেন কয়টা ডেল্টা মাইনাস ভাই? একটা হবে। সালফার কয়টা ডেল্টা প্লাস? একটা delta কিন্তু বুঝে গেছেন, খেলা তো এখানেই ভাই। আর কিছু বুঝাইতে হবে? জি না সালফারের চারিপাশে জি না কয়টি ভাই। প্লাস? 6টা। পাইছেন? এবার নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের প্লাস হয়, এটা কি আমার বলতে হবে না? স্ট্রাকচার দেখে আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন। আরেকটা জিনিস শিখাই দিই এই জায়গায়, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা প্রকাশ করে ই দিয়ে। কোন একটা অক্সো অ্যাসিডের তুল্য সংখ্যা সেই অক্সো অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যার সমতুল্য, অথবা ডিরেক্টলি বলা যায় অক্সো অ্যাসিডের তুল্য সংখ্যা ওই অক্সো অ্যাসিডের প্রোটন প্রতিস্থাপন যে কয়টা হবে সেইটা। এখানে OH গ্রুপ কয়টা ভাই? অক্সো অ্যাসিড কি? দুইটা। দুইটা। অক্সো অ্যাসিড মানে যেখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে উইথ সেন্ট্রাল অ্যাটম। এই যে অক্সো অ্যাসিড, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে একটা সেন্ট্রাল অ্যাটম নিয়ে বা কেন্দ্রীয় পরমাণু নিয়ে। মনে রাখবেন অক্সো অ্যাসিডে হাইড্রোক্সিল সংখ্যাই তার তুল্য সংখ্যা। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত ভাই? দুইটা। দুই। নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? একটা। এক। ভাই তাহলে H3PO4 ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 3। 3। বললেন যে ভাই একটা চালাকি আছে, কি চালাকি ভাই? এখানে দুইটা হাইড্রোজেন তাই 2 বসাই দিব, এখানে একটা হাইড্রোজেন তাই 1 বসাই দিব, এখানে তিনটা হাইড্রোজেন তাই 3 বসাই দিব। অস্থির রুলস ভাই। ঠিক ঠিক। এখন দেখ H3PO3, তাহলে এটা তুল্য সংখ্যা কত বল? 3। তোদের মাথা আমার মুন্ডু, এটা তুল্য সংখ্যা 2। এবার কেন ভাই 2? কারণ দেখ এই যে তোরা যে শর্টকাট মারছ না, এই শর্টকাট আমার অপছন্দ, এই জন্য শর্টকাট মারা যাবে না। তাহলে ফসফরাসের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা দেখি, দেখ H3PO4 এটা স্ট্রাকচার কি ভাই? তাহলে ধাম কি করবি, এখানে কি করবি ভাই? 4টা অক্সিজেনের সাথে ডাবল বন্ড দিয়ে ফেলাবি। এখন ভাই কথা বল আমার সাথে, তাহলে ফসফরাসের বন্ড কয়টা হইছে ভাই? 8টা। ফসফরাসের বন্ড কি 5টার বেশি হইতে পারে? পারে না। বানা 5টা বানাইছিস। অক্সিজেনের কি 2টা করে হয় না 1টা করে হয়? দুইটা। তাহলে একটা করে হাইড্রোজেন দে, হইছে ফসফরিক অ্যাসিড। OH কয়টা ভাই? 3টা। তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 3টা, তার তুল্য সংখ্যা 3। কিন্তু ভাই ফসফরিক অ্যাসিড আর ফসফরাস অ্যাসিড মানে ফসফরাস এটাকে বলি আমরা হচ্ছে 5 অ্যাসিড, আর এটাকে বলে হচ্ছে ফসফরাস 3 অ্যাসিড। মানে ফসফরাসের জারণ সংখ্যা প্লাস 3 অ্যাসিড, এটা বলে ফসফরাসের জারণ সংখ্যা 5 তে ফসফরাস 5 অ্যাসিড। তাহলে এখন বল এই ফসফরাসের জারণ সংখ্যা এখানে +3, এই জায়গায় অক্সিজেন কি ফসফরিক অ্যাসিড থেকে বা ফসফরাস 5 অ্যাসিড থেকে একটা কম না? জি ভাইয়া। একটা কম মানে কি স্ট্রাকচারটা কেমন হবে? ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড, এখানে একটা OH, এখানে একটা OH, আর এখানে কি ভাই একটা OH হবে না? অক্সিজেনটা বাদ করে দিবি। অক্সিজেন বাদ করে দিব। অক্সিজেন বাদ। বাদ করে দিবি। ঠিক আছে ভাই। এখন দেখ এখানে এটা 2 ডেল্টা মাইনাস, এটা কি বুঝাইতে হবে না? বুঝে গেছি। বুঝে গেছি। এটা 2 ডেল্টা প্লাস, বুঝাইতে হবে না? বুঝে গেছি। বুঝছি ভাইয়া। তার মানে এই ডাবল বন্ডের জন্য অক্সিজেন 2 ডেল্টা মাইনাস আর এই ফসফরাসে 2 ডেল্টা প্লাস। এখানে বন্ধন একটা, তাহলে একটা ডেল্টা প্লাস একটা ডেল্টা মাইনাস। এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন একটা, তাহলে ডেল্টা প্লাস আর একটা ডেল্টা মাইনাস। সিমিলারলি এই জায়গায় ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এখন হাইড্রোজেন আর ফসফরাসের মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন না ফসফরাস? ফসফরাস। না ভাই হাইড্রোজেন। হাইড্রোজেন দুইটাই সেম। মজাটা তো এখানেই ভাই। ফসফরাসের তো +3 হওয়ার কথা, তাই না? জি ভাই। এই ফসফরাসের +3 হওয়ার কথা না? তাহলে এখানে তো অলরেডি +4 হয়ে গেছে, তাই না? জি ভাই। জি। তাহলে এটা মাইনাস লেখা উচিত আমার, নালে কি মিলবে? মিলবে না। তাহলে মাইনাস কেন এটা বল? মাইনাস দিলে মিলবে। দিলে মিলবে মানে ভাই দিলাম আর মিললো, তাহলে কি কেমিস্ট্রি হবে নাকি? নো।
মজাটা হচ্ছে দেখ, এই যে ফসফরাসের চারপাশে প্লাস চার্জ, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, এদিকে হাইড্রোজেনের সাথে একটা বন্ধন ডট ক্রস। তাহলে বল ইলেকট্রনের প্রতি কার বেশি আকর্ষণ থাকবে, হাইড্রোজেনের না ফসফরাসের? হাইড্রোজেনের। ফসফরাস ফসফরাসের তো প্লাস হয়ে একদম ঝাঁঝরা হয়ে গেছে। ফসফরাস তো বলতে হাইড্রোজেনের বাপ, তুই আমার ইলেকট্রন দেন, আমি মরে যাবো, আমার ইলেকট্রন খায় আমার শেষ করে দিছে। ফসফরাসের অক্সিজেন, জালিম অক্সিজেন আমার ইলেকট্রন গুলো নিয়ে ছেড়ে দিছে আমারে। কি করবো ভাই এখন আমি, আমার উপায় কি ভাই, তুই আমার ইলেকট্রন দে। তাই ফসফরাস চাই না নিজে নিয়ে যেতে, তাই ফসফরাস হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। ক্লিয়ার? ফসফরাসের চারপাশে 3টা প্লাস হইলো, হ্যাঁ বুঝছে? জি ভাই। জি হইছে। দেখি ভাই H2S2O8, এখানে সালফারের জারণ সংখ্যা কত? তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখবি, কেউ আওয়াজ করবি না, আওয়াজ করলে খবর আছে। 7 লিখতে বলছি, আওয়াজ করতে মানা করছি। খবর করে কেমনে খবর করবো বল, আমি তো অনেক দূরে, তোরা তো অনেক দূরে। কে কোথায় আছে আমি জানি না। চ্যাট ডিসেবলড, দেখেন ওরে চ্যাট করা যাবে না ভাইয়া, চ্যাট বক্সে লিখে যাবে না। না লিখে যাবে না, চ্যাট ডিসেবল করে দিছে ভাই খুলে এখন বল। অন করে এই লিখতেছে, অনেকে লিখতেছে, খুলে দিছে। চ্যাট বক্স অন করে আছে। জি ভাইয়া +7 হইছে। +7 হইছে। তোদের মাথা আর আমার মুন্ডু, এতক্ষণ কি কি গেলাম তোদেরকে। কারো জারণ সংখ্যা কত সেটা কি মৌখিক ভাবে বলা যাবে না স্ট্রাকচারে গিয়ে বুঝতে হবে? এটা কি এমনি এমনি বোঝা যাবে না, স্ট্রাকচার রাখতে দিবে। হ্যাঁ স্ট্রাকচার রাখতে হবে। এটা স্ট্রাকচার কেমন হবে বল। সালফার এখানে কয়টা? দুইদিকে তার সালফার, মাঝখানে তার অক্সিজেন। দুইদিকে কি? আচ্ছা হিসাব বুঝে দেখ, দুইটা সালফার তো, অক্সিজেন আছে 8টা, তাহলে এটা একটা কাজ করে এভাবে দিয়ে দে। কি বলছো, অক্সিজেন এমনি রাখতে হয় না ভাই? হাইড্রোজেন গুলো রাগ করবে না? তাহলে কি করবো আমি, কি সালফার বন্ড 6টার বেশি দেখাতে পারবো নাকি পারবো না? না পারবেন না, এটা বাদ দে, এটা বাদ দে, দুইটা করে মুছাই দে। এটা বাদ দে। তাহলে কি করবি ভাই? হাইড্রোজেন আছে কয়টা তোর কাছে? দুইটা। এখন অনেক পণ্ডিত বলে ভাই এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন দেন। তাহলে এই অক্সিজেন গুলো একটা হাত দিয়ে কি করবে? এদিকে কারে ধরবে? তোরে ধরবে আর তোরে ধরবে? আপনারে ধরবে ভাই। আমারে ধরবে কেমনে? আমি তো দূরে, তোরা তো মানুষ বেশি, তোদেরকে ধরলে তাড়াতাড়ি পাবে। তাহলে কি করবে? এইভাবে কি দেখানো যাবে বন্ধু? মাঝে একটা বন্ধু যাবে না। এটা ওই যে একজন বলে ফেলছে অলরেডি অ্যানসার। ভাই অক্সিজেন দুইটার মাঝখানে একটা প্রেম ভালোবাসা করাই দেন। এই যে প্রেম ভালোবাসা, এখানে একটা ভালোবাসা, এখানে একটা ভালোবাসা। এটা দেখ ভালোবাসায় ভরপুর আমাদের এই মিলে গেছে। কি সালফিউরিক অ্যাসিড, পার সালফিউরিক অ্যাসিড, একটা পারঅক্সাইড বন্ড আছে ভিতরে। তোরা হিসাব করছস কি ভাই, এখানে একটা অক্সিজেনের -2, তাহলে 8টার হচ্ছে -16, একটা অক্সিজেন হাইড্রোজেনের +1, দুইটার হচ্ছে +2, তাহলে সালফার দুইটা সালফারের করতে হলে ভাই +2, তাহলে একটার +7। সব সময় মনে রাখবি কারোরই জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যার বেশি হইতে পারবে না, বা তার বাইরের শক্তিস্তর ইলেকট্রনের চেয়ে বেশি হইতে পারবে না। সালফারের বাইরের শক্তিস্তর ইলেকট্রন হলো 6টা, 6 এর বেশি কোনোদিন হইতে পারবে না। তাহলে এখন হিসাব কর, এইটার জন্য 2 ডেল্টা মাইনাস, আমি আর বলবো না, তোরা নিজেরা খালি হ্যাঁ হ্যাঁ বলবি যে ঠিক আছে কিনা। হ্যাঁ শুধু হ্যাঁ। ও হ্যাঁ কইতেছে, দেখছস তোদের অবস্থা? তোদের থেকে কুত্তা ভালো বোঝে। কিছু মনে করিস না, আমি মজা করছি একটু, যদিও মজাটা একটু নেগেটিভ মজা হয়ে গেছে, সরি ফর দ্যাট। মজা করা উচিত না। ব্যাপারটা বলা উচিত ছিল কুত্তা আমার পড়ালে বুঝে আমি কত অস্থির পড়াই। এবার ঠিক আছে না? এটা দেখ, এই সালফারের চারপাশে প্লাস চার্জ কয়টা? 6টা। +6। এটা কয়টা ভাই? +6। এটা -1 -1 -2 -2 -2 -2 +1 +1। তার মানে দেখ হাইড্রোজেনের +1 করে +2, অক্সিজেনের 8টা অক্সিজেনের মধ্যে 6টার হচ্ছে -2 করে, দুইটার হলো -1 করে। বুঝতে পারছি? হ্যাঁ নাকি বুঝি নাই?
বুঝছি ভাই বুঝছিস বুঝি নাই ভাইয়া, একটু বলেন। কে কে বুঝেছে আতুল? আবার একটু ভাই। আবার ওই যে তোদের ইয়ামিন রে চিনস তোরা? ইয়ামিন রে চিনস? ফিজিক্স হ্যাঁ ভাইয়া। ওই যে পানির নিচে ডলফিন আছে জঙ্গলের মতন। হ্যাঁ ভাইয়া। এবার জি ভাই, ভাই, ইয়ামিন ভাই। ইয়ামিন রে চিনা না কেউ আছে বাংলাদেশে? তোদের মতো পোলাপেন তো চিনবি ইয়ামিন রে। ভাই আমি তো চিনি না। চিনো না? তুমি শামিমা শ্রাবণী নামে আজকে ফেসবুকে সার্চ করবা। শামিমা হ্যাঁ, নাম শ্রাবণীর একটা পেজ আছে, ওই পেজে যা ইয়ামিন সম্পর্কে জানতে পারবা এবং একটা গান শুনবা, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। জঙ্গলের চিনি ভাই, চিনি ইয়ামিন চিনি। তাহলে এখন দেখ ইয়ামিন যেরকম বলে মাথা মুছো, আমি কি বলবো ভাই? চার্জ মুছো। ইয়ামিনের মতো চার্জ মুছছি না তখন। আয় খেলি ইলেকট্রন নিয়ে। এখানে বন্ধন কয়টা? দুইটা। এই বন্ধন কয়টা? দুইটা। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, তাহলে এই বন্ধনের দুইটা ইলেকট্রনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রন নেগেটিভ হয়। এই বন্ধনের ইলেকট্রন যদি অক্সিজেন নিজের দিকে টানে তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস সালফার ডেল্টা প্লাস। এখন বন্ধন দুইটা, তাহলে দুইটা টানলে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস সালফার 2 ডেল্টা প্লাস। এটা কি বুঝছো ভাই? জি ভাইয়া। তাহলে এইটা যদি বুঝে থাকে তাহলে আমি তো একটা কাজ করতে পারি, যেখানেই সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড সেখানেই সালফারের দুইটা প্লাস চার্জ, অক্সিজেনের দুইটা মাইনাস চার্জ। এটা কি আর বলতে হবে না আমরা নিজেরাই দিতে পারবো? কি ভাইয়া দিতে পারবো? নিজেরাই পারবো ভাই। তাহলে সবগুলা কর। এখন দেখ এখানে কি ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড? সিঙ্গেল বন্ড। একটা ডেল্টা প্লাস সালফার, অক্সিজেন মাইনাস সালফার প্লাস। সিমিলারলি অক্সিজেন মাইনাস সালফার প্লাস, অক্সিজেন মাইনাস সালফার একটা প্লাস। ভাই এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে। আমি তো ভিডিও অফ করে রাখছি, সরি। এখানে দেখ অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে, তো অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনের জন্য হাইড্রোজেন একটা ডেল্টা প্লাস, অক্সিজেন আরেকটা ডেল্টা মাইনাস। এটা তো আমরা অলরেডি জানি না? কি ভাইয়া? জানি জানি নাকি জানি না? জানি। তাহলে এখন যদি তাই না থাকে তাহলে এবার সবগুলো হিসাব করে বল আমাকে 6টা অক্সিজেনের -2 করে আর 2টা অক্সিজেনের -1 করে, রাইট? সালফারেরটা আমি জানি না, সাপোজ যদি আমি এখন ছবি দেখে বুঝতেছি জানি, তাহলে সালফারের কত করে ভাই? 6 প্লাস করে, তার মানে 6 × 2, আর হাইড্রোজেনের +1 করে, তাহলে 1 × 2, তাহলে আলটিমেটলি টোটালটা আসছে কত? 0। অ্যাজ ওয়েল টোটালটা 0। তাহলে সালফারের জারণ সঙ্গে এখানে কত হচ্ছে বোঝা গেল? হ্যাঁ নাকি বুদ্ধি নাই? বুঝছি ভাইয়া। তাহলে তোদের একটা হোমওয়ার্ক দে। তোর কি কষা পায়খানা হয়েছে? আমি কিন্তু যাকে ধরি তাকে ধ্বংস করে ছাড়ি। তোর কিন্তু পাইলস হয়েছে না? কষ্ট হইতেছে। সকাল বিকাল বেশি করে পানি খাবি, হ্যাঁ? রাস্তা ব্লকেজ হয়ে গেছে। তুই জানোস নেট খারাপ মনে হয়। এই তুই জানোস কেমন রাস্তা ব্লকেজ হয়েছে? চেক করে দেখছিল মনে হয়। তুমি কি গিয়ে সহযোগ কথা শুনে বোঝা যায়। এই বেশি কথা হয়ে যাচ্ছে, আমরা পড়াশোনা আছে, এটা পাবলিক ক্লাস। এবার দেখো এটা হোমওয়ার্ক, ওইরা গ্রুপে আপলোড করবা তোমাদের গ্রুপে। কিন্তু ভাই ছোটবেলায় যে নিয়মে মানে এগুলো করতাম ওই নিয়মে করলে হয় না কেন? মানে ওই যে এক্স ধরে করলে? কারণ তোর যে নিয়ম শিখাছে সে তো আসলে এভাবে জানতো না, এভাবে যে হয় ব্যাপারটা। আমি আশিকুর রহমান আবিষ্কার করছি বলে জানছো আজকে। ভাই এই নিয়মে হবে না নাকি ভাইয়া? কোন নিয়মে? আগের ক্লাস 10 এর নিয়ম করলে? আগে ক্লাস 10 এর নিয়ম করলে হবে, কিন্তু আপনারা বুঝতে ভাই হবে এখানে সালফারের দুই রকম জারণ মান হবে। এই তো হিসাব করে বাইর করবেন কোন রকম হয় কি রকম হয়, সবকিছু বাইর করে আমাদের জানাবেন। দুই রকম বন্ধনের কারণে দুই রকম জারণ মান। আচ্ছা আমরা জারণ বিজারণের জারণ সংখ্যা সম্পর্কে বুঝলাম। তাহলে এবারে আর্জেন্টিনা ইরানের ফুটবল ম্যাচে ফেরত যাই। যারা আর্জেন্টিনার সমর্থক তারা মন খারাপ করো না। ভাই ওই যে পটাশিয়াম সুপার অক্সাইড দেখতে কেমন এটা বলেন ভাই? পটাশিয়াম সুপার অক্সাইড দেখতে হলে তোর এখন মলিকুলার অরবিটাল থিওরি পড়াইতে হবে। তুই পড়বি মলিকুলার অরবিটাল থিওরি এখন? আগেটা পড়। আচ্ছা বলেন। জিঙ্কের জারণ সংখ্যা কত? প্লাস এখানে 2 প্লাস। এইখানে 0 গাদার দল এত 0 এখানে 0 এখানে 0 পুরা কপার সালফেটের 0, রাইট? পুরা কপার সালফেটের 0। জি। তাহলে সালফেট তো যৌগমূলক 2 তাহলে কপারের অবশ্যই 2+। হ্যাঁ অবশ্যই। তাহলে তো 0 হবে না। এখানে কপারের কত ভাই? 0 0 পুরা জিঙ্ক সালফেটের 0, সালফেটের 2 তাহলে জিঙ্কের কি ভাই? জিঙ্কের +2।
2 প্লাস বা প্লাস ভাই এখানে কার জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই বিক্রিয়ার পরে? সালফেট এই সালফেটকে বলে দর্শক আয়ন। সালফেট হচ্ছে এখানে কি আয়ন? দর্শক আয়ন। তো আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া দেখবো তখন দর্শক আয়নকে বাদ দিয়ে চিন্তা করবো। তাহলে দর্শক আয়নকে বাদ দিলে কি আসে ভাই? জিঙ্ক, কপার 2 প্লাস, কপার, জিঙ্ক 2 প্লাস। কথা কি বুঝতে পারছেন? এই সমীকরণটাকে বাংলায় বলে কঙ্কাল সমীকরণ, স্কেলেটাল ফর্মুলা। কঙ্কাল সমীকরণ কেন বলে বল? মানুষের শরীরে যেমন হাড্ডিগুলোর সাথে মাংস টাংস থাকলে নার্ভগুলো আসে, সেটা বলে মানুষের শরীর। তেমনি এখানে দর্শক আয়নগুলো বাদ দিলে যেটা থেকে হাড্ডি মাংস বাকি থাকে, এটা বলে হাড্ডি বাকি থাকে, এটা বলতে কঙ্কাল সমীকরণ। তাহলে এখন দেখ, জিঙ্কের ছিল 0, হইছে +2, তাহলে 0 থেকে +2। আমি যদি বলি সোডিয়াম +1, তার মানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস মানে কয়টা ইলেকট্রন ছাড়লে পরে সে প্লাস হবে? একটা। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কয়টা ইলেকট্রন ছাইরা সে জিঙ্ক 2 প্লাস হইছে? 2 মাইনাস ইলেকট্রন। কপার 2 প্লাস থেকে 0 হইছে, তাহলে কপার কয়টা ইলেকট্রন গ্রহণ করে 0 হইছে? 2 ইলেকট্রন গ্রহণ করে 2টা। এবার তোদের কাছে আমার প্রশ্ন, আমি আগে প্রশ্নটা লিখে নেই। বিচারক এটা এ, এটা বি, এটা সি, এটা ইয়ামিন, না ডি, সরি। এখন আমি প্রশ্নটা করব, অনেকের মাথায় অনেক কিছু ঘুরতেছে। প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, বাট প্রশ্নটা হচ্ছে লাল কালি দিয়ে লিখছি যে বিক্রিয়া লিখছি, বিক্রিয়াটাকে আমি এখন একটা 1 নং বিক্রিয়া বললাম। প্রশ্নটা হচ্ছে 1 নং বিক্রিয়াতে জারককে কপার সালফেট। কপার ভাইয়া। কপার হচ্ছে জারক, কপার কপার সালফেট। অনেকে কপার 2 প্লাস বলছে, অনেকে কপার বলছে, অনেকে কপার সালফেট বলছে। আচ্ছা, তাহলে আমি কেন আর্জেন্টিনা ইরানের ফুটবল ম্যাচের কথা বললাম একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন ভাইয়া। ওই আর্জেন্টিনা ইরানের ফুটবল ম্যাচে, ধৈর্য, আর্জেন্টিনা ইরানের ফুটবল ম্যাচে, এই কার থেকে সাউন্ড আসে? আর্জেন্টিনা ইরানের ফুটবল ম্যাচে আর্জেন্টিনা গোল দিয়েছে 1টা, ইরান দিয়েছে 0। গোলটা করছে কে? একমাত্র মেসি গোলটা করছে। পুরো ম্যাচে খেলছে কে ভাই? সব কিছু খেলছে, কিন্তু মেসি গোল করছে, একাই গোল করছে। আর্জেন্টিনার টিমে কি হয় ভাই? মেসি একা কি করবে? আর্জেন্টিনা টিমের ডায়লগ তো, মেসি একা কি করবে? মেসি একা তো কিছু করতে পারে না, মেসি একা ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন গ্রহণ করে, বাকিরা দর্শকায়ন। তাহলে ওই ম্যাচে কেউ কি বলছে যে মেসি একা গোল করছে মানে মেসি জিতছে? কি বলছে সবাই? আর্জেন্টিনা জিতছে ভাই। আমরা জিতছি ভাই এখানে বিচারককে না জারককে জিজ্ঞেস করছি? বিচারককে, তাই না? জারককে না জারককে? জারককে। আচ্ছা, জারককে, ফাইন। তাহলে জারককে যেহেতু জিজ্ঞেস করছি, আমরা ব্যাক করি, সরি, আমি জিজ্ঞেস করছি জারককে। আচ্ছা, বিজারকের জারণ মান বাড়ে, বিজারকের জামান বাড়ে। ভাই বিজারকের জামান বাড়ে, তাহলে জারকের জামান কি হবে ভাই? কমবে। এখানে কার জারণ মান কমছে? জিঙ্কের জারণ মান কমছে না বাড়ছে? কপার 2 প্লাস ছিল, তার জামান ছিল 2 প্লাস, হয়ে গেছে 0, বাড়ছে না কমছে? কমে গেছে। জারণ মান কমে, তাহলে ভাই অ্যানসার হচ্ছে কপার 2 প্লাস। জি ভাই, এটাই তো বলছি। নাই, জি ভাই। জি ভাই, কপার 2 প্লাস না দিলে অপশনে অ্যানসার কি দিবেন ভাই? কপার তো দেওয়া আছে, গোল দিচ্ছে মেসি, তাই বলে কি আপনি বলছেন মেসি জিতছে? কি না? কপার সালফেট হবে। কি বলছেন? কে জিতছে? আর্জেন্টিনা। তাহলে আপনারা কি বলতে পারেন? কপার 2 প্লাস না কপার সালফেট? কপার সালফেট। কপার সালফেট। কেন আর্জেন্টিনা ইরানের ম্যাচ নিয়ে আসছি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। তাই এবার আসেন জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। কার জারণ বিজারণ বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণে কার কার সমস্যা হয়? জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে কার কার সমস্যা হয়? তাড়াতাড়ি হাত উঠান, তাড়াতাড়ি হাত উঠান। ওকে, অনেকেই বলছে জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে অনেক কঠিন লাগে, কষ্ট লাগে। আমি একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, আগে ওটা দেখেন, দেখার পরে আমরা এখানে ফেরত আসবো। এই জিনিসটা আপনাদের নিজেদের পারতে হবে। হ্যাঁ ভাই, এই একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে? এই চার্টটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। কেন চার্টটাকে মুখস্থ করতে হবে ভাইয়া? এই চার্টটা হচ্ছে
আপনি আপনার বইতে পাবেন, আপনার যতগুলো বই আছে, যে বই আছে আপনি সব কটা বইতে চার্ট পাবেন, কোনো সমস্যা নেই। এই চার্টটা আপনাকে কি করতে হবে, মেমোরাইজ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে জারক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই জারকটা ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয় অম্লীয় মাধ্যমে বিক্রিয়ার পরে। বিজারক হিসেবে ফেরাস সালফেট থাকে, এখানে আয়রনের জারণ অবস্থা +2, সেটা হচ্ছে আলটিমেটলি +3 তে কনভার্ট হয়। পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের +6 উৎপন্ন হচ্ছে, দেখেন +3। এই জিনিসগুলো আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। যেমন সোডিয়াম থায়োসালফেট, এটা হয়ে যাচ্ছে S4O6। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জিনিসগুলো আপনাদের মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, আপনাদের বইতে চার্ট দিয়ে আছে, চার্ট করবেন। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই জিনিসটা খুবই 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 খুব ইম্পর্টেন্ট। যারা কিনা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা বুয়েটে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। সমতাকরণটা ইম্পর্টেন্ট, কারণ সমতাকরণ না বুঝলে আপনি অঙ্ক করতে পারবেন না। অঙ্ক আসবে বুয়েটের পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসবে না খুব একটা, এই ধরনের অঙ্ক যেগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া ভিত্তিক অঙ্ক। তাহলে আমরা একটু ব্যাক করি ভাই। ব্যাক করবো কোথায় ভাই? আমরা একটু আগের জায়গায় চলে যাই। আগের জায়গায় এসে আমরা কি দেখতেছি ভাই? আগের জায়গায় এসে আমরা এখন যেটা দেখবো ভাই, এখন আমরা দেখবো ভাই কি করে হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হয়। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই। আমি ধরেন আপনাকে বললাম আপনি এই জারণ বিজারণ বিক্রিয়াটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করবেন। K2Cr2O7 প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়াকে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে। অনেকেই পারেন, অনেকেই পারেন না। আমি আপনাদেরকে চেষ্টা করব এমন ভাবে শিখাইতে যেন একটা শিখলে আপনি 10টা করতে পারেন। আমি কখনোই চেষ্টা করি না স্টুডেন্টদেরকে প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেয়, আমার টার্গেট কখনো না। আমি কখনো এই কাজ করি না, এইভাবে পড়াই না, কাউকেই পড়াই না, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে আপনাকে একটা বা দুইটা প্রবলেম শিখায় দেয়া, হাউ টু সলভ এ প্রবলেম, আপনাকে একটা অ্যালগোরিদম রেডি করে দেয়া। আপনি সেই অ্যালগোরিদম ফলো করে নিজে সলভ করতে পারলে আপনি পড়ালেখায় সফল। তাছাড়া আপনার আসলে পড়ালেখা করাটার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? জি জি ভাই। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কে জারক কে বিজারক বুঝতেছেন না, বাইর করবেন কিভাবে? কোন যৌগের জারণ মানগুলো নির্ণয় করে তখন দেখবো কে ইলেকট্রন ছাড়লো বা কে ইলেকট্রন গ্রহণ করলো। কত আপনি কি জানেন প্রোডাক্ট কি আছে বলছে, আপনি কি করে বুঝবেন কে আগে বিক্রিয়া সম্পন্ন করতে হবে, তারপরে দেখতে হবে কার জারণ মান বৃদ্ধি পাইছে বা কার জারণ মান হ্রাস পাইছে। ভাইয়া বিক্রিয়াটা যদি সমতা করতে হয় তার আগে জানতে হবে কে জারক কে বিজারক, তাহলে আপনি কি করে বুঝবেন কে ইলেকট্রন ছাড়বে কে গ্রহণ করবে? তাহলে সমতা করবেন কিভাবে? চার্ট মুখস্থ করতে হবে। চারটা মুখস্থ করে নেব জাস্ট। ভাই চার্ট মুখস্থ করাই কি সর্বশেষ কথা? এরপরে কি কোনো কথা নাই? আর প্রসেসিং জানা নাই। এরপরে কথা হচ্ছে ভাই আপনি করে দেন। আসেন প্রসেসিং শিখি। প্রসেসিংটা কি ভাই? আপনার কাছে সালফিউরিক অ্যাসিড আছে, মনে রাখবেন কোন একটা জারণ বিজারণ বিক্রিয়া মাধ্যমের কোন একটা অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে ঘটে, হয় অম্ল থাকবে না ক্ষারের উপস্থিতি থাকবে, তাহলে এটা মাধ্যম। এই জিনিসটা আমার জারক বিজারকের মধ্যে আসবে না। তাহলে আমার কাছে আছে দুইটা জিনিস, এটা এবং এটা, হয় একটা জারক হবে আর একটা বিজারক হবে, ঠিক আছে? কে জারক কে বিজারক ফাইন্ড আউট করার উপায় কি ভাই? আপনাকে প্রথমে যেটা করতে হবে কেন্দ্রীয় পরমাণু খুঁজতে হবে। কি পরমাণু খুঁজতে হবে? কেন্দ্রীয় পরমাণু। ফেরাস সালফেট, সালফেট একটা যৌগমূলক, তাহলে আয়রনের জারণ সংখ্যা +2। এটা কি আর বুঝাই দিতে হবে না? বুঝে গেছেন? এটা বুঝতে পারছি। এটা বুঝতেছেন কজ অলরেডি আমি এই ধরনের জিনিস পড়ে, যেমন জিঙ্ক সালফেট, কপার সালফেট একটু আগে পড়ে আসছি। ভাইয়া এখানে দেখেন পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট দেখতে কেমন ভাই? পটাশিয়াম ডাইক্রোমেট দেখতে কেমন? ওই শুটে K2Cr2O7। K2Cr2O7 তো পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার রাখেন। ক্রোমিয়াম কটা ভাই? দুইটা না? তাহলে এবার হচ্ছে আপনি অক্সিজেন দেওয়া শুরু করেন, দুইটা দুইটা করে 4টা দিয়ে দিলেন। এবার আরেকটা করে দিয়ে দেন, তাহলে কয়টা হলো ভাই? 6টা হলো না? তবে মাঝখানে একটা করে অক্সিজেন দিলে তো কি হয়ে যায় ভাই? 7টা হয়ে গেল না অক্সিজেন? ক্রোমিয়ামের বন্ধন কয়টা হলো ভাই? ক্রোমিয়ামের বন্ধন কয়টা করে হলো ভাই? 7টা করে হলো না? 7টা করে হয়েছে। এবার দেখেন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 সরি 3d5 4s1, রাইট? তাই তো? জি ভাই। এখন আপনি দেখতেছেন ক্রোমিয়ামের এখানে 7টা বন্ধন আছে। কার সাথে বন্ধন আছে? অক্সিজেনের সাথে। ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, ক্রোমিয়ামের কম। তাহলে চার্জ প্লাস হবে কার? ক্রোমিয়ামের প্লাস অক্সিজেনের প্লাস হবে? ক্রোমিয়াম। 7 প্লাস 7টা প্লাস, তার মানে ক্রোমিয়াম থেকে ইলেকট্রন বাদ দিতে হবে 7টা।
আপনার এখানে দেখেন এই 4s থেকে একটা বাদ দেন, 3d থেকে একটা বাদ, 5টা বাদ দেন, তাহলে মোট বাদ দিয়েছেন কয়টা? 6টা। এখন এই অংশটা থেকে কয়টা বাদ দিতে হবে? আরেকটা বাদ দিতে হবে না? জি ভাই এটা তো আর্গন, আর্গনের ইলেকট্রন বিন্যাস না? জি ভাই। তাহলে এই অংশটা খুব সুস্থিত, এখান থেকে ইলেকট্রন বের করা সহজ না কঠিন? কঠিন। আমি কি 6টার বেশি সরাতে পারবো নাকি পারবো না? পারবো না। পারবো না ক্রোমিয়ামের পক্ষে কি 6টার বেশি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। সম্ভব না। তার মানে সম্ভব যদি না হয় তাহলে ক্রোমিয়াম সর্বোচ্চ 6টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। 6টা ইলেকট্রন ত্যাগ করলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যায় কার মতো? আর্গনের মতো হয়ে যায়। আর্গন। তাহলে ক্রোমিয়াম 6+ হয়ে গেল আর্গনের মতো। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আর্গনের মতো লেখা যায়। এই ধরনের ইলেকট্রন বিন্যাসকে বলে নোবেল গ্যাস কোর ইলেকট্রন বিন্যাস। আপনারা কোর শব্দের অর্থ জানেন? হোয়াট ইজ কোর? স্তর। কোর মানে স্তর না। ধরেন এটা সোডিয়াম, তার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন থাকে কয়টা? তাড়াতাড়ি বলেন, আমি আঁকবো খালি, আপনারা বলবেন আমি আঁকবো। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 8টা। 8টা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে জোড়া জোড়া থাকে, যেমন ধানমন্ডি লেখে দেখবি জোড়া জোড়া কাপল বসে থাকে। হ্যাঁ, আর যারা আমি কিনা একা একদিনও একা পাই বসে নাই থাকে যে। সেটা হচ্ছে বহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন। তুমি একদিনও যাই পাও নাই? চিন্তা করো, সেই ইলেকট্রন খোঁজার জন্য ধানমন্ডি তুমি লেখে অন্য গেছে। জায়গায় গেছো হয়তো। এই যে তুমি অন্য জায়গায় গেছো, এজন্য তুমি ওকে দেখতে পাও না, বুঝছো? ভাই ঘটনাটা আর ঘটনা হলো ও কি এটা খুঁজতে যায়? এই আসলে পড়াশোনা বুঝতে জানা কি করতে সেটা পরের হিসেবে। এখন দেখো, সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে না? জি ভাই। বাইরের শক্তি স্তরে এক ইলেকট্রন বাদ দিলে পরে কি বাকি থাকে ভাই? দুটা শক্তি স্তর। দুটা শক্তি স্তরে কি কোনো খালি জায়গা আছে না? যতগুলা ইলেকট্রন ধরার কথা সবকটা ধরে বসে আছে। সবগুলো ধরছে ভাই, নিয়নের মতো। এই সম্পূর্ণ ফিল আপ অংশটাকে বলা হয় কোর। তাহলে আর্গনের কি কোনো সম্পূর্ণ ফিল আপ বলে কিছু আছে? মানে আউটার শেলে কোনো বিজোড় ইলেকট্রন আছে না? সবই ফিল আপ। সব কোর, তাই যে নোবেল গ্যাস, এই অংশটা নোবেল গ্যাসের কোর, তাই বলেছে নোবেল গ্যাস কোর ইলেকট্রন বিন্যাস। আমি চাইলে ক্রোমিয়ামকে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস এভাবে লিখতে পারি। তোরা ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে দেখছিস 3d5 4s1 মনে পড়ে? জি ভাইয়া। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করো। ক্রোমিয়ামের 24। তাহলে এখন যদি বলি ক্রোমিয়াম +6 বা 6+ তাহলে যাবে এই জিনিসটা। ক্রোমিয়ামের পক্ষে কি +6 এর বেশি হওয়া সম্ভব? না ভাইয়া। যদি +6 এর বেশি নয় তাহলে তার পক্ষে কি 6টার বেশি বন্ধন করা সম্ভব? না। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে বন্ধন আছে, বাট এই অক্সিজেনগুলো কি দোষ করছে? এদেরকে একটা করে পটাশিয়াম দিয়ে দে। তাই পটাশিয়াম ডাইক্রোমেট হইছে। জি ভাই তাহলে তোরা এটা নিজে নিজে বাই করতে পারবি। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এখানে কত দেখবি? এখানে একটার +6, এটারও +6। আমি এখানে লিখলাম +6। এর অর্থ কি একটা ক্রোমিয়ামের +6 না দুইটার +6 করে মোট +12? দুইটার 12 দুইটার 12। এখানে +2, এখানে 12। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, রাইট? আমি পরের পেজে চলে যাই। তাহলে আমি যেটা পাইছি ভাই, পটাশিয়াম ডাইক্রোমেটে K2Cr2O7, এই পটাশিয়াম ডাইক্রোমেট আর আছে আমার সাথে, তার সাথে আছে কি? ফেরাস সালফেট। তার সাথে আছে সালফিক অ্যাসিড। সালফিক অ্যাসিড কি ভাই এখানে? সালফিক অ্যাসিড হচ্ছে মাধ্যম। তাহলে এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, এখানে একটা আয়রনের +2। ভাইয়া, ক্রোমিয়ামের পক্ষে কি ইলেকট্রন আর ছাড়া সম্ভব? না ভাই, দেখালাম সম্ভব না। তাহলে ক্রোমিয়াম এই জায়গায় যে আছে, সে কি ইলেকট্রন ছাড়বে না গ্রহণ করবে? গ্রহণ করবে সে যদি ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে তার কি বিজারণ ঘটে না জারণ ঘটে? বিজারণ ঘটে কার? জারকের বিজারণ ঘটে। বিজারণ ঘটে কার? জারকের। এটা জারক। তাহলে এটা যদি জারক হয় ভাই, চোখ বন্ধ করে এটা বিজারক। তাহলে বিজারকের ঘটে জারণ। আচ্ছা, এখন দেখ দর্শক আয়ন বাদ দিতে হবে। হলো ভাই এই পটাশিয়াম ডাইক্রোমেটে এই পটাশিয়ামটা বাদ দেওয়া খুব সহজ। কেন? পটাশিয়ামের সাথে অক্সিজেনের বন্ধন, এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন রাইখা পটাশিয়ামের ইলেকট্রন খায়া পটাশিয়ামটা ছাড়া দিবে। তাহলে আলটিমেটলি আমি কি বলবো ভাই? Cr2O7, দুইটা নেগেটিভ চার্জ আর দুইটা পটাশিয়াম প্লাস। কথা কি বুঝতে পারছেন? জি ভাই আমি যে বলছিলাম স্ট্যাটাসে যে ইলেকট্রনের প্রেম লীলা, দেখছো? সবই ইলেকট্রনের প্রেম লীলা। তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম প্লাস। তাহলে আমি এখানে বলতে পারি ভাই এখানে জারকের এই অংশটা বিক্রিয়া অংশগ্রহণ করবে শুধু Cr2O7 2-। আর এখানে সালফেট যেহেতু দর্শক আয়ন, সালফেট বাদ দিলে এখানে শুধু বিজারকের Fe2+ অংশটা বিক্রিয়া করবে। বিজারকের জারণ ঘটে, তাহলে Fe2+ ইলেকট্রন ছাইরা উৎপন্ন করবে Fe3+, কারণ তার তো অপশন আছে আয়রন 2+ হতে পারে সর্বোচ্চ আয়রন 3+।
চার্টে যায় দেখবা। জি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া Cr2O7 একটু আগে দেখাইছি যদি মাধ্যমটা হয় অম্লীয় তাহলে অম্লীয় মাধ্যমে Cr2O7 কি বানায় ভাইয়া ক্রোমিয়াম 3+ কি বানায় ক্রোমিয়াম ক্রোমিয়াম 3+। ব্যালেন্স করতে হবে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে পরমাণু ব্যালেন্স করতে হবে চার্জ ব্যালেন্স করতে হবে ভাইয়া ক্রোমিয়াম এই পাশে বাম পাশে কয়টা দুইটা। তাহলে আমি কি ডান পাশে দুইটা দিতে হবে না এখানে জি। ভাইয়া এখন দেখো এখানে তোমার 3টা প্লাস চার্জ কয়টা প্লাস চার্জ 3টা 3 দুগুণে 6 এই সাউন্ড করো না প্লিজ সাউন্ড করো না তাহলে ডান পাশে 6টা প্লাস চার্জ আমার বাম পাশে কয়টা প্লাস চার্জ দিতে হবে 6টা 6টা দিতে হবে না আচ্ছা 6টা মিলাই দেখো কেমনে মিলে আগে একটু মনোযোগ দিয়ে দেখো ক্রোমিয়ামের পরিণতি দিলা মনে রাখবা জারকের অক্সিজেন সব সময় বানায় পানি জারকের অক্সিজেন সব সময় কি বানায় পানি তাহলে এখানে দেখেন একটা পানিতে অক্সিজেন কয়টা একটা একটা 7টা অক্সিজেন কয়টা পানি বানাবে 7টা 7টা যে পানি লিখছেন মামাবাড়ির আবদার 14টা হাইড্রোজেন বেশি দিচ্ছেন না তাহলে একটা কাজ করেন এখানে 14টা H+ লিখে ফেলান ভাই ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা এখানে 3টা প্লাস চার্জ 3 দুগুণে 6 তাহলে আমার ডান পাশে 6টা প্লাস চার্জ বাম পাশে 2টা মাইনাস চার্জ আর এখানে কয়টা ভাই 14টা প্লাস চার্জ তাহলে আমার এখানে 14টা প্লাস চার্জ 2টা মাইনাস চার্জ মানে কি আসলে কয়টা প্লাস চার্জ 12টা প্লাস চার্জ 12 এই পাশে 6টা এই পাশে 12টা রাখা যাবে নাকি ডান পাশে 6টা আছে বাম পাশে 6টা বানাইতে হবে 6টা বানাতে 6টা বানাইতে হবে। 6টা ইলেকট্রন যোগ করে 6টা ইলেকট্রন যোগ দিয়ে দিবেন সবাই কি বুঝছি জি ভাইয়া বুঝছি। বুঝছি ভাইয়া কনফিউজ কারণ আসলে অনেকে ক্লাস করে তো অনেকে তো বলে না 70 জন ক্লাস করতেছে অলরেডি যাই হোক আশা করছি 70 জনই বুঝতে পারছে ভাইয়া একটা কোশ্চেন আছে ভাইয়া জি ভাই কোশ্চেনটা করে ফেলেন তাড়াতাড়ি ভাইয়া এই যে ডান পাশে 2Cr না লিখে আমি কি Cr2 উপরে 3+ লিখতে পারবো ভাইয়া এটার তো অস্তিত্ব নাই ভাই আচ্ছা ভাই ওভাবে লেখা যাবে না দুইটা ভিন্ন ওভাবে লেখা যাবে না বলো না ভাইয়া বলবা যে এটার লেখা- অস্তিত্ব নাই ও ধরনের জিনিসপত্র নাই। হয় না ইউজুয়াল না আনইউজুয়াল আমি কেন ওটা বলবো তাহলে আচ্ছা আমি যদি এটা বলতে পারি তাহলে এখন দেখো এটাই সমস্যা তোমাদের হচ্ছে যেটা হয় তোমরা আসলে ওইভাবেই চিন্তা করে যাচ্ছা যে স্যার অঙ্কটা করার সময় x এর সাথে 2 যোগ করছে তাহলে আমি সারা জীবন x এর সাথে 2 যোগ করেই যাব আপনারা এইভাবে অ্যাপ্রোচ দেন প্লিজ ডোন্ট ডু দ্যাট আমি আপনাকে একটা জিনিস শেখাচ্ছি আমি কিন্তু আপনাকে একদম রুট থেকে আসতেছি ঠিক আছে তো আপনাকে বুদ্ধি দিচ্ছি কিভাবে জিনিসগুলো বুঝতে হয় কিভাবে ইলেকট্রন সমতা করতে হয় আপনি খালি এইভাবে মুখস্থ করলে হবে না যে এটা 6টা ইলেকট্রন দেয় ভাই মুখস্থ করবেন কখন যখন অ্যাডমিশন এক্সামে যে আপনার হচ্ছে এইভাবে ভাঙা ভাঙা করার সময় নাই ওই সময় যেন আপনি মুখস্থ করবেন তখন আপনার ট্যাক্স না লাগে হ্যাঁ কেন মুখস্থ করবেন আরেকটু পরে আরেকটু শিখাই দিবে কেন মুখস্থ করবেন ওকে আচ্ছা তাহলে এবার দেখেন আপনি কি করছেন আপনার ইলেকট্রন লাগবে 6টা কিন্তু আয়রন ইলেকট্রন ছাড়ে একটা তো বাকি 6টা আসবেন কোত্থেকে মিলাইতে হবে না 6 দিয়ে গুণ করে দেন এবার দুইটা সমীকরণ যোগ করেন তাহলে দুইটা সমীকরণ যোগ করলে কি পাবেন ভাই 6Fe2 প্লাস Cr2O7 2 মাইনাস 6টা ইলেকট্রন কাটা 14টা H প্লাস 2Cr3 প্লাস 6Fe3 প্লাস 7টা পানি সবাই কি বুঝছেন মিলছে জি ভাইয়া। জি ভাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ঠিক এই প্রশ্নটাই আসছিল কি দিছিল জানেন এই 6 এর জায়গায় A দিছিল এই জায়গায় 1 এর জায়গায় B দিছিল এটাকে C দিছিল এটাকে D দিছিল এটাকে E দিছিল এটাকে F দিছিল বলছিল D E F এর মান কত কথা বুঝতে পারছেন ভাই এই কথা বুঝছো জি ভাইয়া। জি ভাইয়া এখন দেখো এই সমীকরণটাকে আমরা বলি কঙ্কাল সমীকরণ তোমরা যখন জার্মিজনকে সমতা করো তোমরা সমতা করতে গিয়ে কি করো এই সমীকরণের ভিতরেই একই সাথে অ্যানায়ন একই সাথে ক্যাটায়ন যোগ করে দাও যোগ করে দিয়ে মাঝে মাঝে গিয়ে প্যাচ লাগায় ফেলো তারপরে মনে হয় যে ভাই আর তো পারতেছি না সমতা করতে এখন কি করব মাথায় হাত সময় নাই পরীক্ষায় ও তোমরা তো পরীক্ষায় দিবে না তোমাদের কি পরীক্ষার কথা বলতে আছি আমি তোমরা 21 ব্যাচ না জি ভাইয়া। 22 ব্যাচ ভাই অনেকে 22 ব্যাচ ভালো কংগ্রেচুলেশনস আমি খুব খুশি 22 ব্যাচের পোলাপানো অনেক অ্যাডভান্স হয়ে গেছে কারণ এটা উচিত ছিল হওয়া একজন বলছে পড়ছি কেন ধরো অ্যাডমিশন এক্সামে আসবে না অ্যাডমিশন এক্সাম তো দিতেই হবে মাহবুবা ইসলাম বলছে আমরা ঝুলন্ত ব্যাচ হ্যাঁ তোমরা ঝুলন্ত ব্যাচ অ্যাডমিশন এক্সাম তো দিতেই হবে ভাই অ্যাডমিশন এক্সামে তোর মাপ নাই
আপনারা তো জানেন যারা কিনা অটো পাস পেয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন অনেক জায়গায় হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সাদ হাত রেস করছো, সাদ বলো। সাদ মানে বলে হ্যান্ড রেস করছে। ওকে, সো এটার মধ্যে এখন আমরা কি করব ভাই? আমি এটা আবারও লিখছি পরের পেজে, পরের পেজে না লিখলে আপনাদের মাথায় থাকবে না, আপনারা বুঝতে পারবেন না। তাই কি পাইছি ভাই আমরা? 6Fe2 প্লাস Cr2O7 2 মাইনাস 14টা H প্লাস, দেন কি পাইছি ভাই? 2 ক্রোমিয়াম 3 প্লাস 7টা পানি, আর কি পাইছি ভাই? Fe3 প্লাস 6। এই ছিল আমাদের কঙ্কাল সমীকরণ। এটাতে আমরা সমতা করার জন্য শুরুতে যেটা করব, স্টেপ 1, এই স্টেপ ফলো করবা। দুনিয়ায় এমন কোন জারণ বিজন বিক্রিয়া নাই বা এমন কোন মামুর বেটা নাই যে কিনা এই স্টেপ ফলো করলে মিলবে না, মিলতে বাধ্য, 100% শিওর মিলবে, কোনোদিন ভুল হবে না। স্টেপ 1, ক্যাটায়ন যোগ করবা। স্টেপ 1 কি যোগ করবা? ক্যাটায়ন। ভাইয়া এটা ক্যাটায়ন না অ্যানায়ন? Fe2 প্লাস ক্যাটায়ন ভাই, ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ হয় প্লাস, অ্যানায়নের চার্জ হয় মাইনাস, তাহলে এটা ক্যাটায়ন। যদি এটা ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়নের সাথে তার ক্যাটায়ন যুক্ত হবে না? হবে না ভাই, না। অ্যানায়ন যুক্ত হবে। ভাইয়া 14টা H প্লাস এভাবেই থাকবে না? 2Cr3 প্লাস এভাবেই থাকবে ভাই। 7টা পানি, পানিতে নিউট্রাল, কোনো ক্যাটায়ন আসবে না। দেন 6টা Fe3 প্লাস। আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে দুজন মারামারি করতেছে, তো মারামারি করা যাবে না। হ্যাঁ, কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিন। আপনার অ্যাডমিশন এক্সাম হবে, 100% গ্যারান্টেড অ্যাডমিশন এক্সাম হবে। তো আমি যা বলছি তা শুনেন। তাহলে ভাই আমার ক্যাটায়ন যোগ করলাম কোথায় ভাই? ক্যাটায়ন কি যোগ করছি নাকি করি নাই? করে না, নেই করি। ভাই। কার সাথে যোগ করবো ভাই? যার চার্জ মাইনাস তারই তো প্লাস চার্জ দিব নাকি? জি ভাই। জি ভাই। আসছিল কোথা থেকে ভাই? একটু আগে দেখাইছিলাম, মনে আছে? K2Cr2O7 থেকে আসছিল। তাহলে এখানে আমি কি করছি? আসলে দুইটা পটাশিয়াম প্লাস যোগ করে দিছি না? জি ভাই। পটাশিয়াম রেক পাই করে দিছি। পটাশিয়াম প্লাস দিলাম, এটা অন্যায় করলাম না? ডান পাশ রাগ করবে, তাহলে ডান পাশকে দুইটা পটাশিয়াম প্লাস যোগ করে দিতে হবে। এবার কি বুঝছেন সবাই এটা? জি ভাই। জি ভাইয়া। ভাই এবার আমি কি জি। যোগ করব? স্টেপ 2 থেকে কি যোগ করব? আমি স্টেপ 2 থেকে কি যোগ করব? সালফারিক অ্যাসিড। অ্যানায়ন যোগ করব। অ্যানায়ন যোগ করব। সালফেট তো পরের হিসাব। অ্যানায়ন হিসেবে আছে কি? সালফেট। তাহলে সালফেট যোগ করব। এখন Fe হচ্ছে 2 প্লাস, তাহলে Fe এর সাথে একটা সালফেট দিলাম, সালফেট 2 মাইনাস, তাহলে ফেরাস সালফেট হলো, সামনে 6 এর মতো থাকবে। K2Cr2O7 এটা এটার মতই থেকে যাবে। এরপর বলবেন যে ভাই এই জায়গায় এসে কি করবেন? আমরা মিলাই ফেলাবেন সালফুরিক অ্যাসিড দিয়া 14 H প্লাস কিনা? খবরদার ভুল করে এই জায়গায় হাত দিবেন না, এই জায়গায় সবার পরে হাত দিবেন, কারণ আপনি পুরোটা মিলে এটা মিলবে অটোমেটিক, এবং এটা আপনি রাইখা দিবেন যেন পুরোটা মিলে, যেন এটাতে ঝামেলা না হয়। কোথায় ঝামেলা সেটা একটু পরে দেখা দিচ্ছি ভাই। ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস আর সালফেট হলো 2 মাইনাস। দেখেন একজনের চার্জ আরেকজনের সহগ হয় না? এই একজনের চার্জ আরেকজনের সহগ, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা প্লাস চার্জ একটা মাইনাস, সহগ 1 আর 1, 1 আর 1 সহগ আমরা বাদ করে দেই। ফেরাস সালফেট একটার চার্জ হলো +2 আর একটা হলো চার্জ হলো কি 2 মাইনাস, এটা সহগ যদি এটা সহগ যদি 2, সো 2 2 কাটাকাটি করলে আলটিমেটলি 1 আর 1 থেকে 1 1 বাতিল করে দিলে ডাইরেক্টলি ফেরাস সালফেট হয়ে যায়, রাইট? জি ভাই। তাহলে এখানে দেখেন ক্রোমিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম আর সালফেট মিলে ক্রোমিয়ামের চার্জ হচ্ছে 3, তাহলে সালফেটের কাছে যাবে 3 আর ক্রোমিয়ামের কাছে আসবে কত? 2, রাইট? 2। জি ভাই। তাহলে ক্রোমিয়াম সালফেট দেখতে কেমন? ক্রোমিয়াম সালফেট হবে Cr2 Cr2SO4 ব্র্যাকেট দিয়ে 3 স্যার। ব্র্যাকেট 3। এই পটাশিয়াম প্লাস এটা বানাবে সালফেটের সাথে পটাশিয়াম সালফেট, 7টা পানি 7টা পানির মতোই থাকবে ভাই। আর ফেরিক সালফেট কি বানাবে ভাই? Fe3+, তাহলে এটাও ক্রোমিয়াম সালফেটের মতো ফেরিক সালফেট বানাবে Fe2SO4 3। এখন আপনার কাছে এখানে ফেরিক আছে কয়টা? 6টা। আপনি যদি এখানে 6 দেন তাহলে 6 দুগুণে 12 হয়ে যাবে। বাম পাশে কি 12টা আছে না 6টা আছে? 6টা। 6টা ভাই। 6 দেয়া যাবে না নাকি 3 দিতে হবে? 3 ভাই। তাহলে ভাই 3 দিলাম। ভাই বলবেন ভাই সবই তো সমতা করলেন, এখানে তো H+ গুলো কোথা থেকে আসছে বললেন? H+ আসছে অ্যাসিড থেকে। কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। তাহলে ভাই এখানে আপনি কি দিবেন? কয়টা সালফিউরিক অ্যাসিড দিবেন ভাই? 7টা ভাই। বলে কি যে জারকে যেই কয়টা অক্সিজেন সেই কয়টা সালফিউরিক অ্যাসিড, ভুল করে এই কাজ করবা না। তুমি এবারে মিলাও ভাই, এখানে কয়টা সালফেট? 3টা না? এই যে 3টা সালফেট, রাইট? এখানে কয়টা সালফেট ভাই? একটা। মোট কয়টা হলো? 4টা। এখানে 3 3 9, 9 4 কত হলো? 13। ডান পাশে 13, বাম পাশে কয়টা হবে? 7টা। মানে ডান পাশে 13টাই 13, হবে বাম ভাই। পাশে 13টা আছে অলরেডি। কয়টা 6টা আছে ভাই, 7টা দিতে হবে। লাগবে? কয়টা? 7টা।
8টা সালফিউরিক অ্যাসিড। দেখ 7 × 14 মিলছে? জি ভাই মিলছে নাকি মিলে নাই? মিলছে ভাই আপনাদের 14 গোষ্ঠী মিলবে। আরেকটা করব নাকি করব না? করেন করেন ভাই ভাইয়া। পরীক্ষার হলে তাড়াতাড়ি কিভাবে করব? আরে দাঁড়া বেটা, ধৈর্য। হ্যাঁ, সবুরে মেওয়া ফলে তাড়াতাড়ি করলে তো হবে না, বেশি তাড়াতাড়ি করলে পাতে কিন্তু আড্ডি পাবি। আড্ডি পাবি, বুঝছ তো? দেখবি রাস্তায় যখন তুই বাসের মধ্যে বসে আছিস, প্রচুর জ্যাম, মেজাজ খারাপ করে নামবি বাস থেকে, বাস ছেড়ে দেবে, তারপর তুই বাস উঠতে পারবি না। জিদ করে বসে থাকবি যে না, আমি আজকে ধরা গেছিস, পরের দিন জিদ করে বসে থাকবি যে না, মুই না বাস মিস করবো না, পরের দিন বাস ছাড়বেই না। ভাই উঠলে আবার ভাড়া চাই ভাই বুঝতে হবে তোমাকে, তোমার চেহারা চিনে নাই ঠিক মতো। তাহলে কি করতে হবে ভাই? বাসে জিম কাটে বসে থাকতে হবে নাকি থাকবো না কেউ বন্ধ করে? গুগল ম্যাপ আছে না, ম্যাপে দেখবি জ্যাম কতটুকু আছে, রাস্তাঘাটের অবস্থা কি, দেখা তারপরে নামবি। পাগল নাকি? স্মার্ট পোলাপেন তোরা। থাকবো না কেউ বন্ধ করে? তোরা বদ্ধ করে রাখছে কি ডায়? কাজী নজরুল পটাশিয়াম পার করোনা রাখছে ভাইয়া। কথা বলছিস? করোনা রাখছে বলে আমারে তোরা চিনো, স্যাম বেরে চিনোস, তাহলে চিনতি? না ভাইয়া। ভাই আমরা এখন এটা সমতা করব। দেখ কিভাবে সমতা করব, দেখ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, 7টা সালফিউরিক অ্যাসিড কেমনে সমতা হবে ভাই আমি জানি না। এখানে অবভিয়াসলি আগের মতো হিসাব করলে দেখবি এখানে ম্যাঙ্গানিজের বিশিষ্ট যৌগটা হচ্ছে জারক। ম্যাঙ্গানিজের জারক সংখ্যা +7, এখানে +2, কারণ একটু আগে দেখছস ফেরাস সালফেট বিজারক, তাহলে এটা যদি বিজারক হয় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হতে হবে নাকি? জি ভাই এগুলো মুখস্থ করতে হবে না, একটা দুইটা করলে বাকিগুলো অটোমেটিক মাথায় চলে আসে। হ্যাঁ, সো মেমোরাইজ করতে হবে না, বারবার করলে প্র্যাকটিস করলে দেখবে মাথায় ঢুকে যাবে কোনটা জারক কোনটা বিজারক, কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে ভাই এখন কি করবেন ভাই? এখানে 10 গ্রাম পটাশিয়াম, এখানে 10 গ্রাম সালফেট, সালফিউরিক অ্যাসিড মিডিয়াম, সালফিউরিক অ্যাসিড বাতিল হিসাবে আসবে না এই মুহূর্তে। তাহলে আমার বাকি থাকবে ভাই MnO4 মাইনাস, আর এখানে থাকবে Fe2+। একটু আগেই দেখছেন Fe2+ কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ এ কনভার্ট হয়। MnO4 মাইনাস কি করবে ভাই? আপনি আপনার যে চার্ট আছে, চার্ট থেকে দেখবেন সেখান থেকে সে ম্যাঙ্গানিজ 2+ বানায়। কি বানায়? ম্যাঙ্গানিজ 2+। তাহলে দেখেন ম্যাঙ্গানিজ 2+ আছে, অক্সিজেন কয়টা এখানে ভাই? 4টা। তাহলে পানি কয়টা দিবেন? 4টা ভাই 4টা পানি। তাহলে ভাই 4টা পানি মানে কয়টা হাইড্রোজেন বেশি দিচ্ছেন? 8টা ভাই 8টা তাহলে ভাই 8H+। এবার দেখেন এই পাশে কয়টা প্লাস চার্জ? 2টা। এখন বাম পাশে দেখেন আমার কয়টা প্লাস চার্জ? 8টা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস, তাহলে মোট কয়টা প্লাস চার্জ? 7টা। তাহলে ডান পাশে আছে 2টা প্লাস, বাম পাশে 7টা প্লাস, তাহলে বাম পাশে 2টা করার উপায় কি ভাই? 5টা ইলেকট্রন যোগ করে দেন, তাহলে 5 দিয়ে গুণ করেন। মিলছে নাকি মিলে নাই? মিলছে ভাই মিলছে। যোগ করব নাকি করব না? করব করে ফেললাম ভাই। 5Fe2+, MnO4 মাইনাস, 8H+, দেখ 5 ইলেকট্রন বাতিল, 5Fe3+, Mn2+, 4টা পানি। এবার কি করব? ক্যাটায়ন যোগ করব না অ্যানায়ন যোগ করব? ক্যাটায়ন প্রথম স্টেপে কি হয়? স্টেপ 1 এ কি যোগ করতে হয়? এই যে স্টেপ 1 ক্যাটায়ন যোগ করতে, তাহলে ক্যাটায়ন যোগ করব। কার কাছে যার চার্জ মাইনাস তারে ক্যাটায়ন দিব, এখানে মাইনাস কি? এটাই মাইনাস, তাহলে এর যদি ক্যাটায়ন দেই, এখানে একটা পটাশিয়াম বাদ দিছিলাম না? জি ভাই তাহলে একটা K+ এই জায়গায় নিয়ে আসতে হবে, এই জায়গায়। তাহলে ভাই পুরো সমীকরণ কিন্তু ঠিক থাকবে। তাহলে বাম পাশে যে একটা K+ বেশি দিব, ডান পাশে K+ যোগ করে দিতে হবে না? জি ভাই জি ভাইয়া। তাহলে পরের পেজে যে সেম কাজটা আমি করি। কি কাজ ভাই? 5Fe2+, KMnO4, দেন কি আছে ভাই? 8H+, দেন কি হবে ভাই? ম্যাঙ্গানিজ 2+, দেন কি হবে? একটা পটাশিয়াম বেশি দিছি বাম পাশেতে, ডান পাশে একটা বসাই দিলাম পটাশিয়াম, তাহলে 5Fe3+, আর পানি কটা ভাই? 4টা। এবার কি যোগ করব? ক্যাটায়ন না অ্যানায়ন যোগ করব? অ্যানায়ন যোগ করব ভাই অ্যানায়ন যোগ করব। তাহলে এখন অ্যানায়ন যোগ করব ভাই কার সাথে? এই ফেরাস আয়রন 2+ এর সাথে। তাহলে কি হবে? আয়রন 2+ মিলে কি হবে? FeSO4, রাইট? জি ভাই তাহলে সামনে কত দিব? 5, 5 এর মতই থাকবে। দেখ KMnO4 এর মধ্যে থাকবে। H+ কি সমতা করব না রাইখা দিব? রেখে দিব ভাই রেখে দিব। H+ হয়ে গেল ভাইয়া। H+ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কি হলো ভাই? ম্যাঙ্গানিজ 2+। কি হলো? ম্যাঙ্গানিজ 2+। এই ম্যাঙ্গানিজ 2+ এর সাথে আমার অ্যানায়ন হিসেবে সালফেট দিতে হবে না? জি ভাই
আমি তো এখানে অ্যানায়ন যোগ করব, সালফেট দিলাম ভাই, পটাশিয়ামের সাথে হবে পটাশিয়াম সালফেট, তাহলে K2SO4। কিন্তু ভাই এখানে পটাশিয়াম আছে কয়টা, একটা না দুইটা? একটা। সামনে হাফ দিয়ে গুণ করতে হবে না? জি ভাই। বললাম ভাই ম্যাঙ্গানিজ এখানে একটা, এ পাশেও একটা, তাহলে একটা একটাই আছে, দেখেন একটা একটাই আছে। এবার হলো Fe3+, তার মানে হবে ফেরিক সালফেট, তাহলে Fe2SO4 3। ভাই সামনে যদি 5 দেয় তাহলে 5 দুগুণে 10 হয়ে যাবে না? এই পাশে তো, বাম পাশে তো 5টা, ডান পাশে 10টা হয়ে যাবে না? 10টা করা যাবে জি না ভাই। 5টা করতে হবে? প্লাস বিষয় বাম পাশে 5টা, তাহলে ডান পাশে 5টা রাখতে হবে, তাহলে 5টা রাখতে হলে উপায় কি ভাই? 5/2 করতে হবে। 4টা পানি 4টা পানির মতো রইলো ভাই, ভালো কথা, 4টা পানি 4টা পানির মতো রইলো। এখন দেখ সালফেট কয়টা, এই পাশে একটা, তাহলে একটা সালফেট, এখানে হলো আধাটা সালফেট, তার মানে হাফ সালফেট। এই পাশে ভাই কয়টা? 5/2 into 3, 5/2 into 3 না? জি ভাই। কেমনে ভাই একটু 7.5 বুঝাই ভাই। এমনিতে আছে কয়টা? 3টা, তাহলে আমি যদি সামনে 2 দেই তাহলে হবে 6টা, সামনে যদি 5/2 দেই তাহলে 5/2 into 3 হবে, তার মানে কি ভাই 7.5, তাহলে 7.5 আর হাফ মানে 0.5 হলো 8টা, এই পাশে একটা 9টা, তাহলে ডান পাশে আছে 9টা, বাম পাশে কয়টা হবে ভাই? 9টাই তো হবে। এই পাশে অলরেডি আছে কয়টা? 5টা। একটা হবে ভাই। কয়টা দেবো? 4টা। ভাই সমতা হইছে নাকি হয় নাই? জি ভাই কমপ্লিট। এখনো হয়নি। সমতাকৃত বিক্রিয়ায় ফ্র্যাকশন থাকতে পারে নাকি পারে না? ভাই 2 দ্বারা গুণ করে দিবেন। 2 দ্বারা গুণ করে দিব। সমতাকৃত বিক্রিয়া কি থাকে না ভাইয়া? ফ্র্যাকশন থাকতে পারে না। তাহলে এই বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করবেন, তাহলে পুরো বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে গুণ করলে কি কি পাবেন ভাই? 10SO4 2KMnO4 8 is। এটা বুঝতে পারতেছেন আপনারা, তাহলে পুরো সমীকরণকে 2 দিয়ে গুণ করে সমতা করে নেবেন। পারবেন নাকি পারবেন না? পারবো ভাই। এবার আসেন ভাই, ভাই এত কষ্ট করে এত বিশাল জিনিস করবো কিভাবে ভাইয়া? তো মহা টাস্ক না ভাই, খুব সহজ টাস্ক। আপনারা ধরেন প্রথমটা যদি সমতা করার কথা বলি, আচ্ছা এটাই প্রথমটার কথা বলি, এটা না। আচ্ছা যার কাছ থেকে সাউন্ড আসছে প্লিজ একটু সাউন্ড অফ করবেন, হ্যাঁ আমার কানে খুব খসখস আওয়াজ হচ্ছে। ভাইয়া কি কি হয় আপনি একটু আগে দেখছেন না? ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট আর পানি হয়, তাই না? এটা তো বুঝছেন নাকি? তো পরীক্ষার খাতায় আপনি যখন শর্টলি এক লাইনে সমতা করতে যাবেন বা 10 সেকেন্ডে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে সমতা করতে যাবেন, আপনাকে ধারণা থাকতে হবে একটা জারণ বিজন বিক্রিয়ার উৎপাদ কি কি হয়। যখন আপনি প্রচুর জারণ বিজন বিক্রিয়া প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট, আপনি পারফেক্ট হয়ে যাবেন, তখন আপনি ইজিলি বুঝে যাবেন যাচ্ছে এখানে কি কি হয়। আমি কিন্তু জানি কোথায় কি কি হয়, একটু আগে সমতা করে দেখাইছি। তাহলে প্রচুর সমতাকরণ করতে হবে, যখন সমতাকরণ করবেন পারবেন। এখন ভাইয়া মনোযোগ দেন, এই জায়গায় একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +3, একটার কত ভাইয়া? একটা +3 মনে পড়ে? জি ভাই। জি ভাইয়া। এখানে একটা ক্রোমিয়ামের কত ছিল ভাইয়া? +6 ক্লাস 6। এখন একটা পটাশিয়াম ডাইক্রোমেট অণুতে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা। আমি যেটা করব, দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করব। একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আর এখানে একটার +3, তাহলে একজনের পরিবর্তন কত? 3 +3। আবারও বলছি, পটাশিয়াম ডাইক্রোমেটের দুইটা ক্রোমিয়াম, আমি দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করব। একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6 হয়েছে +3, তাহলে একজনের পরিবর্তন কত ভাইয়া? +3 মানে পরিবর্তন 3, তাহলে দুজনের পরিবর্তন কত ভাইয়া? 6। তাহলে এই 6 সংখ্যাটাকে আমি মনে মনে ধরে রাখবো, 6 ধরে রাখবো মনে মনে, হ্যাঁ মনে মনে মন কলা খাওয়ার মতো আমি ধরে রাখলাম 6। ভাই এখানে আয়রনের ছিল 2+, এখানে আয়রনের হচ্ছে 3+, রাইট? জি ভাই। এখানে ফেরাস সালফেটে কয়টা আয়রন ভাইয়া? একটা। উৎপাদে কয়টা আছে আমি দেখবো না, আমি দেখবো বিক্রিয়কের এক অণুতে কয়টা আছে। বিক্রিয়কের কয় অণুতে? এটা সামনে আপনার কয়টা আছে ফেরাস? এখানে 2টা আয়রন আছে, 2টা, 2টার মধ্যে সরি একটা চার্জ তার হচ্ছে 2+, উৎপন্ন হয়েছে 3+, তাহলে পরিবর্তন হয়েছে 1, তাহলে একজনের পরিবর্তন কত? 1 না ভাইয়া? জি ভাই। একজনের জারণ সংখ্যার পরিবর্তনকে আরেকজনের সহগ আকারে বসাই দিবেন। বুঝছেন নাকি বুঝেন নাই?
বুঝছি ভাইয়া। কাইন্ডলি একটু আরেকবার রিপিট করেন। বুঝছেন? কঠিন লাগতেছে কঠিন লাগতেছে? আরেকটু যদি প্রচুর ওকে 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 ওয়েট ওয়েট প্রচুর কঠিন লাগছে। আগে আমাকে এটা বলেন, আমরা ব্যাক করি তাহলে সহজ হবে ব্যাপারটা। এখানে আমার একটু বলবেন যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6, হয়েছে কত? +3 একজনের ছিল +6, হয়েছে একজনের +3, তাহলে একজনের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 3। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে দুইজনের পরিবর্তন কত ভাইয়া? 6। 6 আয়রনের এখানে হলো +2 উৎপন্ন হয়েছে +3, এই যে উৎপন্ন হয়েছে +3, +2 থেকে +3। এখন ফেরাস সালফেটে আয়রন আছে কয়টা? একটা, তাহলে পরিবর্তন কত ভাইয়া? 1 না? জি ভাইয়া। হ্যাঁ ভাই, কারো কাছ থেকে বুম বুম শব্দ আসছে, সে একটু মিউট করলে ভালো বারবার হয়। এটাই বলতেছি, যার কাছ থেকে শব্দ আসতেছে প্লিজ নিজেকে একটু মিউট করে ফেলো, এটা তো নিজেই বুঝতে পারতেছো তোমার থেকে শব্দ আসতেছে কিনা। তাহলে ভাইয়া যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এই জায়গায় ফেরাস সালফেটের জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে ভাইয়া? +1 সংখ্যা হিসেবে বলবা, এবার আর +1 +2 বলবা না, পরিবর্তন শুধু। আমি জাস্ট জারণ মান জানতে চাই, মান বললে প্লাস মাইনাস বলবা, শুধু পরিবর্তন হচ্ছে 1, রাইট? জি ভাইয়া। তাহলে এই ফেরাস সালফেটের পরিবর্তনকে, মানে এটা তো বিজারক, বিজারকের পরিবর্তনকে জারকের সহগ দিবা, আর জারকের পরিবর্তন করতেছে 6, বিজারকের সহগ দিবা। এক করতে হবে, আসলে ইলেকট্রন সমতা করতে গিয়ে সেম কাজটাই করছি না আমরা? এই যে 6 দিয়ে গুণ করছিলাম ইলেকট্রন সমতা করতে গিয়া, জি ভাইয়া। একই ছিল। তাহলে আমি কি করছি, এই ইলেকট্রন যে সমতা করছি, সমতার ব্যাপারটাকে এক লাইনে করে নিয়ে চলে আসলাম না? জি ভাইয়া। যদি এক লাইনে করে নিয়ে চলে আসি তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে ভাই? এখানে বিক্রিয়া তো সমতা হয়ে গেছে ভাই। কেমনে সমতা হয়েছে? এখানে কয়টা আয়রন? 6টা, সামনে 3 দাও। এখানে কয়টা ক্রোমিয়াম ভাই? 2টা, অলরেডি 2টা আছে। এখানে পটাশিয়াম কয়টা ভাই? 2টা, অলরেডি কয়টা আছে ভাই? 2টা আছে। এবার দেখো জারকে অক্সিজেন কয়টা? 7 থেকে 7, তাহলে পানির সংখ্যা হবে 7টা। সালফিউরিক অ্যাসিড কয়টা হবে ভাইয়া? মিলান 3টা সালফেট 4টা সালফেট, 3 3 9, 9 3 9 4 13টা সালফেট আছে, অলরেডি 6টা, লাগবে 7টা, সমতা শেষ। ভাই একটু আরেকবার বলেন। আরেকবার বলেন। 1 আর 6 এর হিসাবটা বুঝছেন? 1 আর 6 বুঝছেন নাকি বুঝেন নাই? আবার বললাম ভাইয়া। এটা প্রবলেম হচ্ছে আমার। ওইটাই বলেন ভাইয়া আবার। আবার 1 আর 6 প্রবলেম হচ্ছে। আমি আরেকটা एग्जांपल দিয়ে বলি, হ্যাঁ, তারপরে এখানে আমরা ব্যাক করব। আচ্ছা না, ওই एग्जांपल পরে দিই, তাহলে আবার আরেকটা প্যাচ আছে, আবার আরেকটা প্যাচের রিঅ্যাকশন, আগে এটা বোঝার চেষ্টা করেন। ভাইয়া দুইটা বিক্রিয়ক দিয়ে কলটা মনে হয় ভালো ক্লিয়ার হতো। আমি এখানে দেখাই, জিঙ্ক প্লাস কপার সালফেট। আমার কাছ থেকে তো আমাকে মিউট করতেছেন কেন শুধু? সাউন্ড কি কোন রকমে আমার কাছ থেকে আসতেছে? বুঝতে পারতেছি না। ভাইয়া বিক্রিয়ার এটা একটু সমস্যা হয়েছে, জিঙ্ক। ও আচ্ছা, হ্যাঁ ঠিক করছি, রে সমস্যা নেই, খেয়ালই করিনি। ভাইয়া জিঙ্কের ছিল 0, হয়েছে +2। কপারের ছিল কত ভাই? +2 হয়েছে 0। জিঙ্কের পরিবর্তন কত ভাই? 2, এটার সামনে 2 দিয়ে গুণ করবেন। এটার পরিবর্তন কত ভাই? 2, এটার সামনে 2 দিয়ে গুণ করবেন, তাহলে মিলান। এবার কপার কটা? 2টা, তাহলে পাশে 2 দেন। জিঙ্ক কটা? 2টা, তাহলে পাশে 2 দেন। ব্যালেন্স হয়েছে নাকি হয় নাই? হইছে। কিন্তু ভাই এখানে কি সহগ সাধারণ একটা অনুপাত করলে দেখেন সবার সামনে 2 দিয়ে গুণ আছে, 2 বাদ দিলে কি 1 হয়ে যায় না সব? জি ভাই। আমার বিক্রিয়া ভাবে লেখা উচিত। তাহলে একজনের জারণ সংখ্যার পরিবর্তন আরেকজনের সহগ হিসেবে লিখছিলাম না? জি ভাই। ফেরাস সালফেটে একটা একনো ফেরাস সালফেট, মনোযোগ দিয়ে শুনবেন, একনো ফেরাস সালফেট কয়টা আয়রন ভাইয়া? একটা আছে কোন ফর্মে? +2 তে। +2 থেকে উৎপাদে কোন ফর্মে যাচ্ছে? +2 তে না +3 তে? ফেরাস সালফেটে আয়রন আছে একটা। ফেরাস সালফেট আয়রন কয়টা? একটা। তাহলে একটা আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন কত? 1 মনে মনে 1 ধরে রাখেন। ক্রোমিয়ামে ক্রোমিয়াম কয়টা? পটাশিয়াম ডাইক্রোমেটে 2টা।
আমি দুইটা ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করব। এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আর উৎপাদে একটার +3, তাহলে একজনের পরিবর্তন কত? +3 +3 +3, তাহলে দুজনের পরিবর্তন কত? তাহলে সংখ্যাটা হলো 6। তাহলে জারকের জারণ সংখ্যার পরিবর্তনকে বিজারকের সহগ দিবেন, বিজারকের জারণ সংখ্যার পরিবর্তনকে জারকের সহগ আকারে লিখবেন। এবার বুঝছেন? ইয়েস ভাই, ইউরেকা ভাই। এবার মিলে গেছে না ভাই? এবার আসেন, খেলা শুরু ভাই, কাজ শেষ। পটাশিয়াম কয়টা? এই পটাশিয়াম কয়টা? দুইটা না? 1 আর 2 2 কয়টা আছে অলরেডি? ডান পাশে দুইটা। ক্রোমিয়াম কয়টা? দুইটা। ডান পাশে কয়টা আছে? দুইটা। আয়রন কয়টা? 6টা। ডান পাশে আছে কয়টা? দুইটা। তাহলে 3 দিয়ে গুণ কর, 3 দুগুণে 6, মিলছে? জি ভাই। জারকের অক্সিজেনটাই পানি বানায় না? অক্সিজেন কয়টা? 7টা। কয়টা অক্সিজেন? 7টা অক্সিজেন। তাহলে পানি দিবি কয়টা? একটা। 7টা পানি, কারণ অক্সিজেন 7টা মিলাইতে হবে। আমি কিন্তু সালফিউরিক অ্যাসিড মিলাই নাই, সালফিউরিক অ্যাসিড মিলাইলে হাইড্রোজেন অবভিয়াসলি মিলে যাবে, এটা নিয়ে টেনশন নাই। এই সালফেট কয়টা আছে এখানে? 3টা, 4টা, 3 3 9, 9 4 13। এই যে 3 3 9, 3 আর 3 গুণ কর, 9টা হলো না? 9টা, এখানে 3টা, 9 3 9টা আর 3টা, আর এখানে একটা, 13টা। কয়টা হলো? 13টা। ডান পাশে 13টা, বাম পাশে কয়টা হবে? 13টা। বাম পাশে অলরেডি কয়টা আছে ভাইয়া? 6টা আছে, আর লাগবে 7টা। এই দেখো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, মিলছে? জি ভাই। পানিও মিলে গেছে। মিলছে? ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আরেকটা সমতা পানিও করে মিলে গেছে। আগের পেজে ব্যাক কর, দেখ মজাটা এই জায়গায়। কি কি হয় আমরা অলরেডি লিখে ফেলছি না এখানে, কি কি হয়? এটাই তো হয় নাকি এই বিক্রিয়ার মাধ্যমে? জি ভাই। তাহলে দেখ এখানে এটা জারণ সংখ্যার পরিবর্তন কত? 1, তাহলে এটা সহগ হবে এই জায়গায় না? জি ভাই। এখানে +7 ছিল, উৎপন্ন হয়েছে +7 থেকে +2, তাহলে পরিবর্তন কত হয়েছে ভাই? 5 পরিবর্তন না? তাহলে 5 কার সহগ হবে? সালফেটের সহগ হবে। জি ভাই। তাহলে এখানে যদি 5 হয়, আমার ডান পাশে কয়টা আয়রন দেবে? 5টা। তো আছে তো অলরেডি 2টা, তাহলে 5/2 দিতে হবে না? জি ভাই। পটাশিয়াম আছে কয়টা হবে? একটা। তাহলে এই পাশে কি K2 দেওয়া যাবে না হাফ দিতে হবে? হাফ। ম্যাঙ্গানিজ আছে কয়টা হবে? 1 1 1, তাহলে ম্যাঙ্গানিজ একটাই লেখা আছে অলরেডি। ভাইয়া জারকে অক্সিজেন কয়টা হবে? 4 1 4, তাহলে পানি কয়টা দিব? 4টা। সালফেট দিবেন কয়টা ভাইয়া? 4টা। দেখেন মিলে গেছে। তাহলে এটা মিলছে নাকি এটা 2 দিয়ে গুণ করতে হবে? ভাই 2 দিয়ে গুণ করতে হবে। আরেকটা মিলাই ভাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2C2O4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2C2O4, এই জিনিসটার সাথে আমি নিলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখান থেকে কি কি উৎপন্ন হয় আপনি অলরেডি বুঝতেছেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে ম্যাঙ্গানিজ সালফেট, এটা আপনি জানেন। পানি হবে এখান থেকে, জারকের অক্সিজেন থেকে পানি হবে। পটাশিয়ামটা বানাবে পটাশিয়াম সালফেট, অলরেডি 2-3টা বিক্রিয়া করে বুঝে গেছেন ভাই। আপনি খালি জানেন না অক্সালিক অ্যাসিড কি ফর্মে যায়। অক্সালিক অ্যাসিড বিক্রিয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। চার্ট দেখলে বুঝে যাবেন কার্বন ডাই অক্সাইড। অক্সালিক অ্যাসিড জিনিসটা কি? অক্সালিক অ্যাসিড জিনিসটা হচ্ছে COOH COOH, দুইটা কার্বক্সিলিক গ্রুপ যখন একে অপরের সাথে যুক্ত থাকে তখন সেটাকে অক্সালিক অ্যাসিড বলে। দেখেন হাইড্রোজেন 2টা, কার্বন 2টা, অক্সিজেন 4টা। বুঝতে পারছি না কি পারি নাই? বুঝতে পারছি। ভাইয়া এবার দেখেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে অবভিয়াসলি বুঝতে পারতেছেন, আর বলা লাগবে না। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ছিল +7 হইছে +2, পরিবর্তন হলো 5, তাহলে এটার সামনে দিমু 5। এখানে কার্বন কয়টা? 2টা। 2টা। 5টা আগে বসেন না, 5টা আগে বসালে মনে হতে পারে আপনার যে এখানে কার্বন 10টা। ঠিক আছে, বুঝতে পারছেন? 5 মনে মনে ধরে রাখেন। এখানে কার্বন কয়টা ভাইয়া? 2টা। আপনি হিসাব করে দেখবেন একটা কার্বনের জারণ সংখ্যা +3, একটা কার্বনের কত? +3। আমি কি একটা কার্বনের হিসাব করব না দুইটার হিসাব করব? 2টা। 2টার। উৎপাদে দেখেন একটা কার্বনের +4, তাহলে একজনের পরিবর্তন কত ভাইয়া? 1। একজনের পরিবর্তন 1, তাহলে দুজনের কত ভাইয়া? 2। তাহলে এইটার পরিবর্তন অক্সালিক অ্যাসিডের পরিবর্তন হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সহগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তন হবে অক্সালিক অ্যাসিডের সহগ। আর কি কিছু বলতে হবে না? খেলা শেষ। আসেন ভাই মিলাই। পটাশিয়াম কয়টা ভাইয়া? পটাশিয়াম কয়টা? 2টা। 2টা আছে নাকি নাই? আছে। ম্যাঙ্গানিজ কয়টা ভাইয়া? 2টা। 2 সামনে গুণ করেন। ভাই কার্বন কয়টা? 10টা। 2টা। 10 দেন ভাইয়া।
হাইড্রোজেন কয়টা ভাইয়া? হাইড্রোজেন ধরবেন না এখন, হাইড্রোজেন কিন্তু আবার ওই যে পানির সাথে সম্পর্কিত, সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পর্কিত, হাইড্রোজেন পরে। ভাই বাকি সবকিছু সমত হয়েছে। সালফেট কয়টা আছে এখানে দেখেন তো? এক ওই দুইটা এখানে, ভাই। আর এখানে কয়টা হলো? তিনটা। তাহলে ডান পাশে সালফেট তিনটা, বাম পাশে কয়টা হবে? তিনটা ভাই জারকের কাছে অক্সিজেন কয়টা? 8টা। তাহলে পানি কয়টা হবে? 8টা 8 দুগুণে 16, 3 দুগুণে 6, মিললো কেমনে হাইড্রোজেন দেখান তো ভাই। কেচাল। জি না, ঝামেলা না, অক্সালিক অ্যাসিড অলরেডি 10টা লেখা রাখছেন দেখেন। ও আচ্ছা। মিলছে। বুঝতে পারছেন নাকি পারেন নাই? পারছি ভাই। বুঝছেন? আসেন একটা সূত্র শিখাই। সূত্রটা কি ভাই? ভাইয়া ধরেন মলেমল। জি ভাইয়া বলেন। আগেরটা হচ্ছে যে অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড হলো যে কি রকম একটা সাধারণ নিয়ম আছে যে এটা হলে কার্বন ডাই অক্সাইড হবে? C2O4 2-, এখান থেকে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড হবে, বিকজ এটা যদি ইলেকট্রন খাইলে পরে +3 থেকে সর্বোচ্চ জারণ অবস্থা +4 এ যাবে, আর +4 এর যৌগ একটাই কার্বন ডাই অক্সাইড, কারণ এখানে অক্সিজেন আছে না, কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড বানাবে, +4 বিশিষ্ট যৌগ। তো এছাড়া কোনো অপশন নাই, সুযোগ নাই। জি ভাই, ক্লিয়ার। এবার একটা সূত্র শিখাবে। সূত্রটা হচ্ছে থাম্ব রুল। এই চ্যাপ্টারে পরিমাণগত রসায়নের দুনিয়ার যত অঙ্ক আছে সব এই সূত্র দিয়ে করা যায়, এমন হেন কোনো অঙ্ক নেই যে এই সূত্র দিয়ে করা যায় না। ঠিক আছে, সূত্রটা কি ভাইয়া? সূত্রটাকে আমরা বলি সহগ অনুপাত সূত্র। কি অনুপাত সূত্র ভাইয়া? সহগ অনুপাত সূত্র। সহগ অনুপাত সূত্র সাধারণভাবে চিন্তা করবেন, স্মল এ মোল ক্যাপিটাল এ, স্মল বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করছে স্মল এ মোল ক্যাপিটাল এল আর স্মল এম মোল ক্যাপিটাল এম। এই জিনিসটা বোঝার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দেবেন। ধরেন নাইট্রোজেন আর 3 হাইড্রোজেন বিক্রিয়া করছে, এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, বাট ধরে নিলাম একমুখী। এই মুহূর্তে ধরে নিলাম একমুখী, ধরে নিলাম সে একমুখী বিক্রিয়া লিখছি, সে একমুখী, ধরে নিলাম এটা একমুখী বিক্রিয়া হচ্ছে, দুইটা অ্যামোনিয়া। আপনি একটা কাজ করলেন, আপনি এই বিক্রিয়াতে যেটা করলেন, আপনি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়াতে আপনি হচ্ছে শুরুতে যখন বিক্রিয়া করছেন, বিক্রিয়া একটা পাত্র মধ্যে করছেন, সাপোজ যদি এরকম পাত্র হয় না, এগুলো হচ্ছে বিশাল বিশাল রিঅ্যাক্টরে হয়। আপনি এখানে কাজ করছেন, আপনি হচ্ছে 300 মোল নাইট্রোজেন দিচ্ছেন আর হচ্ছে 700 মোল হাইড্রোজেন দিচ্ছেন। কত মোল? 700 মোল হাইড্রোজেন। 300 মোল নাইট্রোজেন আর 700 মোল হাইড্রোজেন। তাহলে এখন দেখেন, নাইট্রোজেন একটা বিক্রিয়া করলে হাইড্রোজেন বিক্রিয়া করে 3টা, অ্যামোনিয়া উৎপন্ন 2টা। তাহলে আপনার নাইট্রোজেন যদি 100 হয়, হাইড্রোজেন বিক্রিয়া করবে 300 আর অ্যামোনিয়া পাবেন 200। নাইট্রোজেন যদি হয় 300, তাহলে হাইড্রোজেন বিক্রিয়া করবে কত ভাই? 900। উৎপন্ন হওয়ার কথা 400, বাট হাইড্রোজেন কি 900 আছে নাকি না 700 আছে? 700 আছে। আচ্ছা 600 ধরেন, এটা 700 না 600, তাহলে 600 আছে। তাহলে তার পক্ষে কি 600 এর বেশি বিক্রিয়া করা সম্ভব না? তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? কার পরিমাণ লিমিটেড? হাইড্রোজেন। তাহলে আমি কি নাইট্রোজেন বিক্রিয়া করে বলতে পারবো নাকি পারবো না? এই বলা যাবে? যাবে না। তাহলে হাইড্রোজেন যদি 600 বিক্রিয়া করে, এটা কি 200 বিক্রিয়া করবে না? জি ভাই। এটা হবে কত ভাই? 400। তাহলে নাইট্রোজেন কি পুরোটা বিক্রিয়া করলো নাকি করলো না? করলো না তো। করলো না। আমি বললাম এটা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা n অফ নাইট্রোজেন। বললাম এটা প্রাইম দিয়ে, বললাম এটা হচ্ছে শুরুতে যেটা নিছিলাম, এটাকে বললাম n অফ হাইড্রোজেন প্রাইম দিলাম, বললাম শুরুতে যেটা নিছিলাম। ভাই অংশগ্রহণকৃত মোল সংখ্যা আর শুরুতে নেওয়া মোল সংখ্যা কি সমান দুজনের ক্ষেত্রেই নাকি সমান না? সমান না। সমান না তো। অংশগ্রহণকৃত মোল সংখ্যা এক জিনিস আর বিক্রিয়ায় নেয়া মোল সংখ্যা আরেক জিনিস। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি ভাইয়া? যদি লিখি na প্রাইম, তার মানে কি? এটা হলো নিছিলাম কতটুকু, nb প্রাইম নিছিলাম কতটুকু। উৎপাদ কি আমি নিব না বিক্রিয়ার পরে উৎপন্ন হবে? বিক্রিয়ার পরে। তাহলে শুরুতে যেটা নিছি সেটাতে উৎপাদ নাই। এখন ধরে নিলাম বিক্রিয়ায় অংশগ্রহণকৃত a এর মোল সংখ্যা na, b এর মোল সংখ্যা nb, তাহলে nl উৎপন্ন হয়েছে nl পরিমাণ, এটা উৎপন্ন হয়েছে nm পরিমাণ। এইটুকু কি বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই বুঝছি। তাহলে আপনি এটা বুঝতেছেন, অবশ্যই এটা বুঝছেন যে ভাইয়া যে অংশগ্রহণকৃত মোল সংখ্যা বা উৎপন্ন মোল সংখ্যাটা নিচেরটা, আর যেটা প্রাইম সেটা হচ্ছে কি যতটুকু নিছি সেইটা। কথা ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন একটা কাজ করে দেখেন, আমি যদি সূত্র লিখি আপনাকে, সূত্রটা সহগ অনুপাত সূত্র কি? আপনি যার অংশগ্রহণকৃত মোল সংখ্যা লিখবেন তার সহগ দিয়ে ভাগ দিবেন। এটা সমান হবে বি এর অংশগ্রহণকৃত মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। এটা সমান হবে এল এর উৎপন্ন হওয়া মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। এটা সমান হবে এম এর উৎপন্ন হওয়া মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। ভাইয়া বিশ্বাস হয় না? দেখেন নাইট্রোজেনের অংশগ্রহণকারী মোল সংখ্যা 200, তার সহগ হচ্ছে 1, সমান কত পেলেন ভাই? 200।
হাইড্রোজেনের অংশগ্রহণকারী মোল সংখ্যা 600 আর সহগ 3 সমান কত ভাই 200 প্রমাণ হয়েছে নাকি হয় নাই হইছে ভাই। হইছে তাহলে এখন আমার হ্যাঁ। এই যে বিক্রিয়াটা যে আমি লিখছি আপনার এখানে এই যে বিক্রিয়াটা লেখা আছে আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন আপনাকে লিখতে বলি ভাই এবার হচ্ছে আপনি সহগ অনুপাত সূত্রটা লিখবেন কি লিখবেন ভাইয়া সহগ অনুপাত সূত্র যদি আমি লিখি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা বাই 2 সমান বিক্রিয়ায় অংশগ্রহণকৃত অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা বাই 5 লেখা যাবে নাকি যাবে না যাবে ভাই। যাবে এবার খেলা দেখেন খেলা কত দূর যায় ভাইয়া আপনারা অবশ্যই এটা জানেন মোল সংখ্যা সমান আয়তন ইনটু ঘনমাত্রা বাট আয়তনটা অবশ্যই লিটারে জি ভাই। এই ভাইয়া কারণ মোলার ঘনমাত্রা এস সমান কি ভাই এন বাই ভি ভিটা অবশ্যই লিটারে তাহলে এন সমান লেখা যায় এস ইনটু ভি তাহলে এখন আমি যে লিখছিলাম এন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে কি আমি লিখতে পারি ভাইয়া এস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইনটু ভি অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 2 সমান এস অফ অক্সালিক অ্যাসিড ইনটু ভি অফ অক্সালিক অ্যাসিড বাই 5 জি ভাই লেখা যায়। আমি যদি এবার আপনার অঙ্ক লিখি যে 2 মোলার ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 20 মিলিলিটারকে প্রশমিত করতে 0.3 মোলার অক্সালিক অ্যাসিডের কত আয়তন লাগবে অঙ্ককে আমি করে দিব না আপনি পারবেন এখান থেকে করতে পারবো ভাই। বলছে 2 মোলার ঘনমাত্রা 2 মোলার ঘনমাত্রার 20 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রশমিত করতে অক্সালিক অ্যাসিডের 0.1 মোলার দ্রবণের কত আয়তন লাগবে আননোন পারবো ভাই শিওর পারবেন নাকি পারবেন না 100 তে 100 100 তে 100 এবার ব্যাক করেন ভাইয়া এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি যে ফেরাস সালফেটের এত ঘনমাত্রার দ্রবণ দিয়ে এত আয়তনের ফেরাস সালফেট দিয়ে 20 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণকে প্রশমিত করা যায় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের ঘনমাত্রা কত বের করা যাবে নাকি যাবে না যাবে যাবে ভাইয়া। ভাইয়া সেম অঙ্ক বের করতে পারবেন নাকি পারবেন না পারবো ভাই। তাহলে আমি এই অঙ্কটা থেকে একটা জিনিস দেখাই আপনাকে এখানে কি ফেরাস সালফেটের শক 5 হবে না 10 হবে 2 দিয়ে গুণ করলে 10 এটা শক কি 1 হবে না 2 হবে ভাইয়া 2। আসেন আমরা একটা সূত্র লিখি ভাইয়া সূত্রটা হচ্ছে এরকম সূত্রটা হলো ভাই এন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই হচ্ছে আপনার এটা শক কত ছিল 2 আসছিল না জি ভাই 2 না এটা শক হ্যাঁ 2 আসছিল 2 আর এন অফ ফেরাস সালফেট বাই হচ্ছে 5 গেল লেখা এবার আপনাকে বললাম একটা লোহার টুকরা এই যে লোহার টুকরা W গ্রাম ফেরাসের টুকরা এই লোহার টুকরাকে আপনি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছেন তাহলে লোহার টুকরাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে কি কি বানাবে ফেরাস সালফেট বানাবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস কি থাকবে না উড়ে ফরার হয়ে যাবে ফারার হয়ে যাবে মানে পালায় যাওয়া সে কি থাকবে না পালায় যাবে সে পালায় যাবে তাহলে পালায় গেলে পরে দেখেন এখানে কি থাকে ভাইয়া ফেরাস সালফেট থাকে কোন একটা ধাতুকে যদি আপনি অ্যাসিড দিয়ে দ্রবীভূত করতে চান আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম পরিমাণ অ্যাসিড দিতে যে ধাতু দ্রবীভূত হওয়ার পরেও যেন একটু অ্যাসিড বেশি থাকে যেন সম্পূর্ণরূপে ধাতু দ্রবীভূত মানে ড্যাম শিওর হলাম ভাই সব অ্যাসিড কি করতে আমি সব ধাতুকে দ্রবীভূত করে ফেলাইছি তাহলে এখন আমার দ্রবণে কি কি বাকি আছে ভাই ফেরাস সালফেট আর কি বাকি আছে সালফিউরিক অ্যাসিড বাকি আছে রাইট জি ভাই এবার বললো এই দ্রবণকে প্রশমিত করতে আপনি 20 ml 0.6 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিবেন আপনার এই প্রশ্ন করলো লোহার টুকরার ভর কত এই ধরনের অঙ্ক আপনারা শুনছেন নাকি শুনেন নাই অঙ্কটা আমি মনে মনে বলি আপনাদেরকে একটি লোহার টুকরাকে দ্রবীভূত করে এই উৎপন্ন দ্রবণকে প্রশমিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 0.6 মোলার দ্রবণের 20 ml প্রয়োজন লোহার টুকরার ভর কত লোহার টুকরার ভেজালের পরিমাণ কত লোহার টুকরার বিশুদ্ধতা কত এই ধরনের প্রশ্ন পড়ছেন নাকি পড়েন নাই ভাই লোহার টুকরা দিছেন লোহার টুকরা আলটিমেটলি হয়ে গেছে ফেরাস সালফেট সাথে আছে সালফিউরিক অ্যাসিড পরে দিছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে সূত্র তো এইটাই বিক্রিয়া তো আগেরটাই নাকি জি ভাই। সূত্র আবার ভাঙে লিখি ভাই দেখেন এন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই 2 সমান এন অফ ফেরাস সালফেট বাই কত ভাই 5 যে আপনারা কি ফেরাস সালফেটের পরিমাণ বের করতে বলছে না লোহার টুকরার পরিমাণ বের করতে বলছে লোহার একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে যতটুকু আয়রন পুরোটাই তো হয়ে গেছে ফেরাস সালফেট তাহলে আমি যদি আয়রন 2+ এর পরিমাণ বের করি সেটাই তো ফেরাস নাকি লোহা তাহলে আমি এই জায়গায় কি ফেরাস সালফেটের পরিবর্তে লিখতে পারি এন অফ আয়রন 2+ বাই 5 পারি লিখতে লিখতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই 2 নাকি পারি না পারি আচ্ছা আমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছে আয়তন আর ঘনমাত্রা তাহলে আমি একটা কাজ করব ওয়েট আমার স্লাইড শেষ হয়ে গেছে একটা স্লাইড বাড়াই
1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ, ক্লাসের জনসংখ্যা কমে গেছে অনেক। স্বাভাবিক, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে, জনসংখ্যা কমবেই। জনসংখ্যা কমলে ভালো না খারাপ? জি ভাই ভালো। ভালো। ভাই থাম রুললে রাষ্ট্রের মেইন। জনসংখ্যা কমলে ভালো না, দেশের জনসংখ্যা কমলে ভালো? একদম ভাই একদম আচ্ছা, সবচেয়ে বেশি ক্লাসের ভাই, জন্য এটা ভালো, কথা কম হয়। কত কম হয়? যাব বেটা, সবাই ক্লাস জি করলে ভাই। আমার ভালো লাগে। এন্ড দেখ, তাইলে আমারে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছে আয়তন ইনটু ঘনমাত্রা, S ইনটু V দেয়া আছে, এটা SO দেয়া আছে, VO দেয়া আছে। আমি কি এই জায়গায় S ইনটু V লিখতে পারি না কি পারি না? ভাইয়া স্লাইড নাই তো। ভাই স্লাইড নেই তো, স্লাইড শেয়ার দেননি মনে হয়। সালাম, দাঁড়া 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 দাঁড়া, বয়স হয়েছে তো মাঝে মাঝে মাথা উলে যায়। ভাই, আপনার ছবিটা সুন্দর হয়েছে। এটা আমার বিয়ের Profile-এ ছবি বেটা। জি এটা ভাই, কথা বলবো না, হ্যাঁ? দেখছিলাম আপনার আইডিতে। দেখো S ইনটু V লিখতে পারি না কি পারি না? পারেন ভাইয়া। তো আমার তো কিছু লোহার ভর বাইর করতে, আমি কি মোল সংখ্যাকে আয়তন ইনটু ঘনমাত্রা দিয়ে লিখবো না মোল সংখ্যাকে ভর বাই মোলার ভর দিয়ে লিখবো? ডাব্লিউ ভাই ডব্লিউ ভাইয়া। WM দিয়ে লিখবো। কি দাঁড়াবে ভাই? পরের পেজে যে কি লিখবো ভাই? পরের পেজে যে লিখবো যে S of potassium permanganate into V of potassium permanganate divided by 2 সমান W of iron 2 plus divided by M iron 2 plus, মানে 85.85 divided by 5। এই অঙ্ক কিন্তু শেষ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বলছে 0.6 মোলার, এটাতে আয়তন বলছে কত মোলার ভাই? 20। এই অঙ্ক শেষ না? জি ভাই। এভাবে অঙ্ক করলে না জানে মার্ডার হয়ে যাবি, নাম্বার পাবে 0। কেন? কারণ হায় হায়। ভাই মোল সংখ্যা মানে S ইনটু V, ভিটা অবশ্যই লিটারে। আপনি এই পাশে তো মোল সংখ্যা বসাইছেন, কিন্তু এই পাশে তো আপনি মিলিলিটার রাখছেন। মিলিলিটার আয়তনের ঘনমাত্রার সাথে গুণ করলে কি মোল হয় নাকি হয় না? হয় না। 20 লেখা যাবে না? 20 × 10⁻³ -3। -3 বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি ভাই। বুঝছি না। ভাই লোহার টুকরার পরিমাণ বাইরে হবে, W of Fe2+ বাইরে হবে। জি ভাই। এই অঙ্কটা যদি আপনাকে বলে যে একটি লোহার টুকরার ভর 2 গ্রাম, ভেজাল যুক্ত লোহার টুকরার ভর 2 গ্রাম, এটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিয়ে দ্রবণকে প্রশমিত করতে এতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগছে, লোহার টুকরার ভেজালের পরিমাণ কত? ভাই আমি যেটা বাইর করছি দেখি ভেজাল না বিশুদ্ধ? বিশুদ্ধ। হয় টোটাল 2 গ্রাম, 2 গ্রাম থেকে বিশুদ্ধটা বাদ দিলে ভেজাল বাইরে হলো, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে কি আসবে ভাই? ভেজালের পরিমাণ আসবে না? ভেজালের করা। ভাই অঙ্ক করাইছি কয়টা ভাই? ভাই অঙ্ক করাইছি কয়টা? 3টা। কিসের 3টা? একটা অঙ্ক করেছি, সূত্র তো একটাই। ওই তো মোট কারণ বিজনের অঙ্ক কি আর বাকি আছে নাকি সব শেষ? সবগুলো শেষ। এবার বাসা বাসা এখান অঙ্ক থেকে করে ঘুরে আসে। নিজেরা। ঠিক আছে? ppm ওগুলা ppb ধৈর্য বেটা, জার্মান বিজন শেষ হয়নি তো, জার্মান বিজন শেষ কর, শনিবারে আবার ক্লাস কর, তারপরে না ppm এ যাবি বেটা, এত প্যারা খাস কেন? লাস্ট ম্যাচটার একটা সামারি দেওয়া যাবে? লাস্ট ম্যাথের ছামারি, আবারও বলছি ছামারি 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 সামারি কি বলে? লোহার টুকরাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে করে ফেরাস সালফেট আর হাইড্রোজেন গ্যাস বানাচ্ছে, হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে, বাকি থাকবে ফেরাস সালফেট। লোহার টুকরাকে দ্রবীভূত করতে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিয়েছিল, দ্রবণে বাকি থাকবে ফেরাস সালফেট এবং অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড। এই ফেরাস সালফেট এবং অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে প্রশমিত করতে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করছো। প্রশ্ন হচ্ছে আয়রনের টুকরা ভর কত? তাহলে বিক্রিয়া হচ্ছে কি ভাই? ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আপনাকে পরীক্ষায় সমতাকৃত বিক্রিয়াটা লিখতে হবে, যেটা শর্টকাটে শিখাইছি এক ধাপে। তারপরে এই লাইনটা লিখবেন, লিখার পরে আপনি এই লাইন থেকে কই চলে যাবেন ভাই? এখানে আসবেন, ফেরাস সালফেটের মোল সংখ্যা লিখে দেবে। কিন্তু আমার তো বের করতে বলছে আয়রনের ভর, লোহার টুকরার ভর। তাহলে আমি যেটা করব, ফেরাস সালফেট থেকে Fe2+ এর পরিমাণ লিখতে পারি, কারণ ফেরাস সালফেটে যে কটা Fe2+ সেটাই ফেরাস সালফেটের পরিমাণ, কারণ একটা Fe2+ মানে একটা ফেরাস সালফেট। তাহলে ফেরাস সালফেটের মোল সংখ্যা মানে আয়রন 2+ এর মোল সংখ্যা। আমি কি করবো? আয়রনের ভর বাইর করবো। তাহলে আয়তন ইনটু ঘনমাত্রা দিয়ে না লিখে WM দিয়ে মোল সংখ্যা লিখলাম। যেহেতু এপাশে মোল সংখ্যা লিখছি, তাহলে বাম পাশে মোল সংখ্যাকে কি লিখতে হবে? WM দিয়ে লিখতে পারতাম, বাট আমাকে তো তার ঘনমাত্রার আয়তন বলে দিয়েছে, তাহলে WM দিয়ে না লিখে ঘনমাত্রার আয়তন দিয়ে লিখলাম। এখন কথা হচ্ছে ভাই আয়তনটা অবশ্যই লিটারে বসাইতে হবে, তা নাহলে কিন্তু মোল হবে না, কারণ আমি তো ডান পাশে মোল বসাইছি W/M। তাহলে এই পাশে কি বসাইতে হবে ভাইয়া? মোল বসাইতে হবে। তাই আমি সেটাকে গুণ করে দিলাম 10⁻³ দিয়ে।
মানে মিলিলিটারকে লিটারে কনভার্ট করলাম আর কি। তাহলে এখান থেকে W আর N2 প্লাস পাওয়া যাবে। এখন সেম প্রশ্নটা যদি আপনাকে করতে এইভাবে যে একটি 2 গ্রাম একটা লোহার টুকরা ভেজাল যুক্ত, এটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে হ্যান ত্যান বহুত কিছু করা হয়েছে, এখন কইছে লোহার টুকরা ভেজালের পরিমাণ কত। তাহলে সেম প্রসেসে বাইর করবি W2 প্লাস, মানে যেটা কিনা বিশুদ্ধ আয়রন, যেটা কিনা বিক্রিয়া অংশগ্রহণ করে সেটার পরিমাণ হলো বিশুদ্ধ আয়রন। তাহলে ভেজাল থেকে টোটাল থেকে বিশুদ্ধ আয়রন বাদ দিলে এটা হলো ভেজাল, ভেজালকে টোটাল দিয়ে ভাগ দিলে পাওয়া গেল পার্সেন্টেজে ভেজাল। কথা বুঝতে পারছি? এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, W/M, এই M টা কি এটা তোরা পারবি না আমি জানি, 100% শিওর তোরা পারবি না। আরে ভাই পারমাণবিক ভর। এই তো গাদার দল, এটার নাম হচ্ছে মোলার ভর। মোলার ভর। এটার একক কয়টা বল? গ্রাম একটাই। আমার গ্রাম পার মাথা তো মোল। মুন্ডু। গ্রাম পার মোল। আমি তোকে বলি 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? তুই হিসাব করবি কি ভাই? 106 গ্রাম মানে W/M, তুই জানো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম, আর W দিয়ে আছে 106 গ্রাম। গ্রাম গ্রাম কাটাকাটি করলে কোনো একক থাকে না, মাত্র আসে এক। অনুপাতের কোনো একক থাকে না। ভাই তাহলে তো একক কি না? তারপরে একক পার দুইটা, মোল হবে। একটা হচ্ছে গ্রাম পার মোল আর এটা হচ্ছে কেজি পার মোল। যখন আমি SI একক ইউজ করব তখন কেজি পার মোল বসাবো, যখন CGS একক তখন গ্রাম পার মোল। আমাকে যে ভরটা দিয়েছে এটা দিয়েছে CGS এককে, গ্রামে দিয়েছে, তাহলে এখানে যদি উপরে গ্রাম হয় নিচে এসে আমি গ্রাম পার মোল বসাবো, তাইলে আলটিমেটলি উপরে মোল আসবে, তাছাড়া আসবে না। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে মোলার ভরের একক দুইটা, কয়টা? দুইটা। মেডিকেল পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে মাঝে মাঝে, পরে দেখবে হাঁ করে তাকাতে কি, বাসায় এসে বলবে আমি তো কোপায় দিছি, আমার তো 63টা হওয়ার কথা, কিন্তু আমি নাম্বার পাইছি 2। কেমনে? এমনে। কেজি পার মোল SI এ না? ও সরি, বয়স হয়েছে তো, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। CGS টা গ্রাম। CGS টা গ্রাম। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তোর গল্প শোনা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই গল্পটা যে স্ট্রিমিং এ যাবে কিনা জানি না, যাইতেও পারে, আমি জানি না। রাফি কি আসো? এখন শুধু রেকর্ড করতে পারবি। আমরা কি গল্পটা স্ট্রিমিং এ রাখবো নাকি রাখবো না? লাইভ স্ট্রিমিং কি আসছে নাকি অফ? লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হয়েছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি হচ্ছে শেয়ারিং স্টপ করে দিলাম, ছোট্ট একটা মেডিকেল ভর্তি পরীক্ষা গল্প শোনা শেষ করে দিচ্ছি। যদিও শেয়ারিং অন ভাইয়া রাখলে আপনার পরিচয়টা তো জানা হলো না। আমার ভাইয়া পরিচয় নাকি ডিউ ফার্স্ট কেমিস্ট্রিতে গোল্ড মেডালিস্ট। দেখ বেটা, আদের কথা কইছ না, আমরা যে কথা দেখ, আমার পরিচয় পরে, আগে মানে আমি আমার গল্প শুনি, মেডিকেল ভর্তি পরীক্ষা করলাম, আমি রেকর্ড অফ করে দিই, রেকর্ডে জিনিসটা থাকার কোনো প্রয়োজন নাই। বা মেডিকেলে মেডিকেল। আচ্ছা রাফি, এটা তুমি চাইলে রেকর্ড থেকে না অফ রাখতে পারো, রেকর্ডে জিনিসটা থাকার দরকার নেই। এটা